সুপ্রিয় বন্ধুগণ, 2024 সাল শেষ হতে চলেছে। কিছুক্ষণ পরেই হয়তো আমরা 2025 সাল দেখতে পাবো। 24 সালে ঘটে যাওয়া খারাপ স্মৃতিগুলো ভুলে ভালো স্মৃতিগুলোকে মনে রেখে 2025 সালকে আমরা স্বাগতম জানাবো। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আনবীরের জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আনবীরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ আনবীর হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি চাকরিজীবী, তার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িকও বটে। আমি ছোটবেলা থেকে প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটাই। একটা বড় বিষয় হচ্ছে কি জানেন, আমার ভাইয়ের সাথে আমার বয়সের পার্থক্য অনেক বছরের। প্রায় আমার সাথে আমার ভাইয়ের বয়সের পার্থক্য 10 বছরেরও বেশি। আমার ছোট ভাইটা আমার অনেক ছোট। এই বিষয় নিয়ে না আমার মনের ভিতরে অনেক প্রশ্ন জাগতো যে আমার ছোট ভাইটা আমার থেকেও এত ছোট কেন। ও তো আমি হওয়ার পরপরই যদি হতো তাহলে এত ছোট তো হওয়ার কথা না। আমি মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে তোমার কোনো সমস্যা ছিল কিনা বাচ্চা প্রসব করতে বা বাচ্চা নিতে। মা বলতো যে হ্যাঁ, আমার একটু সমস্যা হয়েছে তুই হওয়ার পরে, এরপরে আমার মানে তোর ছোটো ভাইটা হয়তো অনেক সময় লেগেছে। যদিও মায়ের এই কথাটাকে আমি ছোটোবেলায় বিশ্বাস করতাম, কিন্তু যখন আমি বড় হই, কলেজে পড়াশোনা করি, তখন জানি কেন আমার মায়ের এই কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না। ঠিক এই কারণে আমার মা এবং বাবার চেহারার সাথে আমার চেহারার তেমন একটা মিল আমি খুঁজে পাচ্ছিলাম না। শুধু তাই নয়, বিভিন্নভাবে আমি যে আমার বাবা মায়ের সন্তান না, এটা আমি প্রমাণ পেয়ে যাই। তারা আমার ছোটো ভাইকে অনেক আদর করে ভালোবাসে। আমাকে যে ভালোবাসে না ঠিক তা না, আমাকেও কিন্তু যথেষ্ট ভালোবাসে। কিন্তু এরপরও দুটো ভালোবাসার মাঝে আমি কেমন জানি একটা পার্থক্য দেখতে পাই। আমি যখন কলেজে পড়ি তখন আমার ছোটো ভাইটা অনেকটাই ছোট, ও তখন আব্বা আমার সাথেই থাকে। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ঠিক এরকম একটা সত্য ঘটনা জানতে পারি, যেটা জানার পরে আমার কলিজাটা আসলেই ফেটে যায়, আসলেই ভেঙে যায়। আমি জানতে পারি খুব ছোটোবেলায় আমাকে আমার বাবা মা এতিমখানা থেকে নিয়ে আসে। মূলত আমি রাজধানী ঢাকার একটা এতিমখানার ছেলে, এবং সেখান থেকে আমার বাবা মায়ের সন্তান হচ্ছিল না বলে তারা আমাকে ওখান থেকে নিয়ে আসে। এবং আমাকে নিয়ে আসার ঠিক 8 থেকে 10 বছর পরে আমার ছোটো ভাই হয়। ছোটো ভাই হওয়ার পরেও বাবা মা দুজনে আমাকে একইভাবে ভালোবেসে আসছিল। কিন্তু তারপরও কেন জানি আমার নিজেকে এই পরিবারের একটা আগাছা মনে হতো। আমি সম্ভবত এই পরিবারের আগাছা। পরিবারের মানুষগুলো হয়তো আমাকে ওভাবে ভালোবাসে না, আমি হয়তো তাদের অতটা আপন হতে পারিনি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এবং ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তো আমার কেন জানি ভাই সিলেট এরিয়াটা ভালো লাগতো, মানে সিলেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা সিলেটে পড়াশোনা করবো, মানে সিলেটের প্রতি আমার একটা আগ্রহ কাজ করে সবসময়। আমি জানি না, একেবারে ছোটোবেলা থেকে আমি যখন ইউটিউবে বা কোথাও সিলেটের কোনো ভিডিও দেখতাম বা সিলেট কথাটা শুনলেই যেন আমার ভিতরটা কেমন কেঁপে উঠতো। কেন এটা হতো এইটা ঠিক আমার জানা নাই, কিন্তু আমি চাচ্ছিলাম যে সিলেটে পড়াশোনা করার জন্য। কিন্তু আমার আব্বা আমাকে সিলেটে পাঠাবে না। তারা বলতেছে না, সিলেটে পড়াশোনা করতে হবে না, কারণ সিলেট থেকে মানুষ এসে ঢাকায় পড়াশোনা করে। তাহলে আমি কেন সিলেটে পড়াশোনা করতে যাব? দুজনেই আমাকে সিলেটে যেতে দিল না, এবং সিলেটের কথাও তারা কেন জানি আমার মুখ থেকে শুনতে চায় না। আমি যতই অন্য ডিস্ট্রিক্টের কথা বলি, ওরা আমাকে খুব ভালোভাবে বাহবা দেয়, কিন্তু সিলেটের কথা বললে তারা কেমন যেন একটু খেপে যায়, রেগে যায়। এবং এই রেগে যাওয়ার কারণটা কি সেটা আমি সেই পর্যন্ত জানতাম না। একটা পর্যায়ে আমি ঢাকারই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমার কিন্তু তেমন কোনো বন্ধু বান্ধব নাই। হয় না যে একটা ছেলের অনেকগুলো মেয়ে বন্ধু থাকে, অনেকগুলো ছেলে বন্ধু থাকে, বাট আমার তেমন কোনো ভালো ছেলে বা মেয়ে বন্ধু নাই। আমি বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করি। আমার কেন জানি কারোর সাথে মিশতে, কারোর সাথে কথা বলতে, ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করতে, এই জিনিসগুলো আমার কখনোই ভালো লাগে না। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই বয়স পর্যন্ত আমি কখনো কক্সবাজার বা বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে যাইনি। আমি ছোটোবেলা থেকে বেশিরভাগ একা থাকতে পছন্দ করতাম বা একাই থাকতাম। কিন্তু সিলেট আমার খুব পছন্দের জায়গা। আমার কাছে মনে হলো জীবনে প্রথম আমি তখন সিলেটে ঘুরতে যাই। তো বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি যখন সিলেটে ঘুরতে যাই, আমার আরও কয়েকটা বন্ধুকে নিয়ে আমি সাথে যাই। তো সিলেটে যাওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হয় যে জায়গাটা আমার কাছে মনে হয় অনেক বেশি আপন। বেশ কয়েকদিন সিলেটে থাকলাম, এবং থাকার পরে মানে আমি একটা লম্বা সময় ধরে গিয়েছিলাম সিলেটে। যেহেতু আমার অনেক বছরের ড্রিম ছিল সিলেটে ঘোরা, সিলেটে যাওয়া, তো সেই থেকে আমি স্বপ্নটাকে অনেক বড় করে আমি তখন সিলেটে যাই। এবং আমি সিলেটের মাজার জিয়ারত করি, এবং মাজারে আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি করি। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলি যে আমি তো আসলে আমার বাবা মায়ের সন্তান না, কিন্তু আদৌ কি আমার বাবা কি আমার মা এগুলো তো আমি জানি না। এদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমার জন্মদাতা বাবা মাকে ভালো রাখে, এবং কেন তারা আমাকে এতিমখানায় দিয়ে গেল
এটারও কোনো সৎ উত্তর আমি তখনও খুঁজে পাই না। যাই হোক, একটা পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে আমি আস্তে আস্তে করে মানে সিলেটের দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াইতেছিলাম। এরকম করতে করতে সিলেটে একটা চায়ের বাগান, মানে অনেক বড় একটা চায়ের বাগান, ওইখানে আমি ঘুরতেছি। এবং ওখানে ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে আমার এক বন্ধু এসে আমাকে বলতেছে যে দোস্ত তোর বাবারে পাইছি। এরকম করে আমার বলে, মানে ওরা অনেকেই জানতো যে আমি আসলে যে পরিবারে বড় হচ্ছি এটা আমার পরিবার না, মানে ওরা আমার বাবা মা না। তাহলে বন্ধু দৌড়ে এসে আমার বলতেছে যে আনবির তোর বাবারে পাইছি। আমি তখন একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম আমার বাবারে পাইছিস মানে? তুই আমার বাবারে কোথায় পেলি? বলে তোর বাবারে পাওয়া গেছে, তুই কি দেখবি? না, আমার দেখার ইচ্ছা নেই। আমার আব্বারে কোথায় পাইছিস আগে তুই বল, আমি শুনি। দেন আমাকে তখন বলছে তুই আয় এদিকে আয়। পরে আমাকে তখন টেনে নিয়ে গেল এবং টেনে নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে চায়ের বাগানে একজন লোক কাজ করতেছে, মানে একটা লোক কাজ করতেছে এবং ও বলতেছে এটা নাকি আমার বাবা। আমি পিছন থেকে লোকটাকে দেখি। আমি তখন বললাম যে তুই আমার কি বললি এটা আমার বাবা? এটা বলে বন্ধু অবিকল তোর চেহারা, বিশ্বাস করছ না তুই দেখ। এবং সামনে যাওয়ার পরে আমি দেখি আসলেই অবাক হয়ে গেলাম যে এই লোকের চেহারা সম্পূর্ণ আমার চেহারার সাথে অনেকটা মিল। আমার চেহারা আমার মুখের চেহারার সাথে মানে অনেকটাই মিল। এবং লোকটা আমার দিকে তাকায় মানে কেমন যেন একটু অন্যভাবে তাকায় আছে। মানুষের সাথে মানুষের চেহারার মিল হতেই পারে বা মানুষের সাথে মানুষের চেহারা এক হতেই পারে, বাট এই লোকটার তাকানি বা এই লোকটার দিকে তাকিয়ে আমি কেমন যেন একটু অবাক হয়ে গেলাম। আমি তখন আমার বন্ধুরে বললাম ধুর বেটা, এটা কি আমার বাবা হবে নাকি? না, এটা আমার বাবা না। পরেও আমার বলতেছে বন্ধু এটা তোর বাবা, তুই শিওর থাক এটাই তোর বাবা। যাই হোক, আমরা সারাদিন ঘোরাফেরা করলাম এবং ঘোরার পরে সন্ধ্যার সময় তখন আমরা হোটেলে গেলাম। এবং হোটেল রুমে যাওয়ার পরে আমি আসলেই অবাক হয়ে যাচ্ছি যে এটা কীভাবে সম্ভব। মানে এইটা তো কোনোভাবেই হতে পারে না। আমি তখন মানে রাতের বেলায় আমি বারবার এই লোকটাকে স্বপ্ন দেখতেছি, মানে আমার চোখের সামনে এই লোকটা ঘুরতেছে, আমি এই লোকটাকে দেখতেছি, মানে বারবার তার ওই ছবিটা আমার চোখের সামনে আসতেছে। শেষ রাতে আমার ঘুম ভেঙে গেল এবং ভেঙে যাওয়ার পরে ফজরের কিছুক্ষণ আগে আমি আবার নামাজ পড়তাম। আমি একটু ধর্মীয় জিনিসগুলোকে মানতাম। আমি তখন নামাজ পড়ি এবং নামাজ পড়ার পরে আমার বুকের ভিতর কেমন জানি লোকটার জন্য একটু কষ্ট কাজ করতে থাকে। তো পরের দিন বন্ধুরা সবাই সিলেট থেকে ঢাকায় চলে আসার কথা, সবাই চলে আসবে। আমি তখন বললাম যে না আমি যাবো না। ওরা বলে এটা কোনো কথা? আমি বললাম আমি থাকি, তোরা যা। পরে আমার পরিচিত বন্ধুগুলো যারা ছিল তারা চলে গেছে। দেন আমি তখন এই লোকটার খবর নেওয়ার জন্য ওই সিলেটের সাহেব বাগানে আবারও গেলাম। এবং যাওয়ার পরে সেদিনও একইভাবে ওই লোকটা ওখানে কাজ করতেছে। পরে আমি গিয়ে ওনাকে সালাম দিলাম, উনি আমার সালামের উত্তর নিল। আমি তখন নাম জিজ্ঞেস করলাম, উনি আমাকে একটা নামও বললো। পরে আমি বললাম যে আপনার চেহারার সাথে আমার চেহারা অনেক মিল আছে, আপনি কি দেখতেছেন? তো লোকটা দেখে মানে কেমন যেন একটু কান্না কান্না ভাব হয়ে গেল, মানে কেমন যেন একটু কান্না করে দিল। তো আমি তখন বললাম যে কান্না করতেছেন কেন? পরে বলে না বাবা কান্না করতেছি না, যদি আমার একটা ছেলে থাকতো তাহলে হয়তো তোমার মতো আজ বড় হতো। তাই আমি বললাম তাহলে আপনি আমাকে ছেলে হিসেবে নিয়ে নেন, তাহলেই তো হয়। বলে না আমার ছেলে নাই, আমার একটাই ছেলে ছিল, হারায় গেছে। আমি তখন বললাম হারায় গেছে? বলে হ্যাঁ হারায় গেছে। আমি বলি, কীভাবে হারাইছে? বলে বাবা এত কথা বলতে চাই না, তা তোমরা তো ঢাকা থেকে আসছো। আমি বলি আপনি কী করে জানেন? বলে কালকে শুনলাম তোমার সাথে ওই বন্ধুটা বললো। আমি বললাম যে কাকা আপনার চেহারার সাথে আমার চেহারাটার অনেক মিল, আমার কেন জানি আপনাকে বাবা করে ডাকতে ইচ্ছে করে। ওর যখন একটু কান্না করে দিয়ে আমাকে জড়াই ধরে বললো যে তুমি আমাকে বাবা ডাকবা? আচ্ছা ঠিক আছে ডাকতেই পারো। লোকটাকে জড়িয়ে ধরে আমি তখন কান্না করে দিলাম এবং উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। মানে ওনার ভিতরে আমি জানি না কেন জানি আমাকে নিয়ে এতটা মায়া এতটা ভালোবাসা। একবার যে ওনার ফোন নাম্বারটা আমি নিলাম এবং মোবাইল নাম্বারটা নেওয়ার পরে উনি আবার ওই বাটন সিস্টেম একটা ছোটো ফোন চালাতো, এই নাম্বারটা নিয়ে দেন আমি এর পরের দিন আবারও সিলেট থেকে ব্যাক করে চলে আসি ঢাকাতে। এবং ঢাকাতে এসে মাঝে মাঝে ওনাকে ফোন দেয়, কেমন আছেন আপনি, ভালো আছেন কিনা, খাবার খেয়েছেন কিনা, ঠিক আছেন কিনা, অনেক কথা আমি ওনাকে জিজ্ঞেস করি এবং উনিও আমার সাথে অনেকটা কথা বলে। এভাবে অনেক দিন কথা বলতে বলতে এই লোকটার প্রতি আমার এক ধরনের একটা মায়া বা ভালোবাসা কাজ করে এবং সেই ভালোবাসার সূত্র ধরে প্রায় 3 মাস পরে তিনি আমাকে আবারও বলে সিলেটে যাওয়ার জন্য। তাই আমি বললাম যে আমি তো সিলেটে যাব না, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকাতে ঘুরতে আসেন, আমি আপনাকে ঢাকা শহরে ঘুরে নিয়ে যাব, আপনি ঢাকাতে আসেন। উনি আমাকে বলে যে না 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 আমি ঢাকাতে যাব না, আমার বউ তোমাকে দেখতে চাইছিল, তো এই জন্য আমি তোমাকে বলতেছি একটু আসার জন্য। তো এই আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। তো উনি আমাকে যে মাসে বললো এই মাসে আমি গেলাম না, এর পরের মাসে আমি তখন সিলেটে গেলাম। এবং সিলেটে যাওয়ার পরে ওনার ওয়াইফের সাথে আমার দেখা হলো। ভাই আমি বললে আপনি বিশ্বাস করবেন না, ওনার ওয়াইফকে দেখার পরে আমি মা বলে ডেকে দিলাম। মানে কিভাবে মা বলে ডাকলাম আমি এটা নিজেও বুঝতে পারি না, মানে হঠাৎ করে মা বলে ডাকে উঠছি। এখন মা বলে ডাকে ওঠার পরে এই লোকটাই তখন করলো কি, মানে ওই মহিলাটা আমাকে জড়ায় ধরে কান্না করতেছে এবং ওই মহিলাটার মুখে আমি তখন প্রথম শুনতে পাই যে সে তার দূর সম্পর্কের এক ভাইয়ের বাড়িতে বেড়াইতে যায় ঢাকাতে। এবং বহু বছর আগে তখন তার একটা বাচ্চা ছিল এবং ওই বাচ্চাটা তখন হাঁটতো, মানে ছোটো ছোটো হাঁটতো আর কি, মানে একটু হাঁটতো। হঠাৎ করে তারা বাচ্চাটাকে হারিয়ে ফেলে, তারা একটা বস্তি এলাকাতে যায় এবং বাচ্চাটাকে হারিয়ে ফেলার পরে এরপরে তারা আর ওই বাচ্চাটাকে খুঁজে পায়নি।
তারা বিভিন্ন জায়গায় নিউজ করেছে, বা ওই সময় যতটুকু মিডিয়া ছিল আর কি, ওই মিডিয়ার মাধ্যমে তারা চেষ্টা করেছে তাই সন্তানকে খুঁজে বের করার জন্য, কিন্তু তারা ওই সন্তানকে আর খুঁজে বের করতে পারে নাই বা সন্তানকে পায় নাই। তো ওনাদের ওই ফ্যামিলির সাথে আমি তখন অনেক দিন পর্যন্ত, মানে অনেক দিন, লাইক 2 থেকে 3 দিনের মতো পর্যন্ত থাকি, এবং ওনারা আমাকে নিজের সন্তানের মতোই আদর করে বা নিজের সন্তান হিসেবেই মেনে নেয়। তো এরকম করতে করতে আমি পুনরায় আবারও ঢাকায় গেলাম, এবং আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে চলতেছি। এর মাঝে আমি আমার ঘটে যাওয়া ওই ছোট্ট ঘটনাগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি, যে দেখ এই ঘটনা এটা। তো বন্ধুরা তখন আমার বললো যে একটা কাজ করি, লোকটার সাথে তুই তো ডিএনএ টেস্ট কর। আমাকে বলে, আমি বললাম এটা কীভাবে সম্ভব, ধুর। ও আমাকে বলে, বন্ধু দেখ তুই এতিমখানায় বড় হয়েছিস, এবং এমনও তো হতে পারে যে এতিমখানায় তুই কোনো না কোনোভাবে আসছিস, বা তুই আসলে মূলত কোন এতিমখানা থেকে তোর বাবা মা তোকে নিয়ে আসছে তারা তো তোকে ডিটেলস বলে না, বা তুই জানোস না। তাই লোকটার সাথে কথা বলে দিয়ে আবার অনেক কিছু বুঝতে পারবে। পরে আমার বন্ধু ছিল, আমি ওরে নিয়ে, মানে আমার যে বন্ধুটা প্রথমে আমাকে বলছিল যেটা তোর বাবা, ওই বন্ধুটা নিয়ে পরে আমি সিলেটে আরও 4 মাস পরে পুনরায় আবারও আসি। আসার পরে লোকটাকে আমি তখন বললাম যে আমি আপনার সাথে ডিএনএ টেস্ট করব। এখন উনি তো আসলে ডিএনএ কি ওটা বুঝে না, আমাকে বলে যে এইটা আবার কি, মানে ডিএনএ কি, আমি তো বুঝি না। পরে আমাকে তারা অত্যাধিক বিশ্বাস করতো, মানে আমি যেটা বলতাম আমার কথা কিন্তু তারা শুনতো বা মানতো। আমি তখন বললাম আপনি আমার সাথে হসপিটালে চলেন, এবং হসপিটালে গেলে পরে আপনি বুঝতে পারবেন। এক পর্যায়ে ওই ভদ্রলোককে আমি টানাটানি করে হসপিটালে নিয়ে যাই, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি ওনার সাথে আমার ডিএনএ ম্যাচ করাই, এবং ডিএনএ রিপোর্ট আসার পরে আমার চোখ দুটো কপালে উঠে যায়। আমি দেখতে পাই যে এই ভদ্রলোকের সাথে আমার ডিএনএ ম্যাচ করেছে, মানে তার সাথে আমার ডিএনএ ম্যাচ করে, এবং তিনি আমার বাবা। আমি সাথে সাথে জাস্ট জায়গার ভিতরে কান্না করতে করতে বসে যাই। ওই লোকটা তখনও জানে না যে আমি কেন কান্না করতেছি। আমি বন্ধুদেরকে বলি, বন্ধু এটা কীভাবে সম্ভব? পৃথিবীতে অনেক ধরনের গল্প আমি দেখেছি বা অনেক ধরনের সিনেমা দেখেছি, হয়তো সিনেমার মধ্যে গেলেও সম্ভব, কিন্তু বাস্তব জীবনে এটা কিভাবে সম্ভব? আমার বন্ধুরা বলে সিনেমা তো আর আসমান থেকে আসে না, এগুলো তো বাস্তব জীবন দেখেই তৈরি করা হয়। তো হয়তো আল্লাহর কি হুকুম, আল্লাহ হয়তো তোর বাবাকে তোরে ফিরিয়ে দিছে। আমি যখন ওনাকে জড়াই ধরে কান্না করতেছি, এবং কান্না করতে করতে আমি যখন ওনাকে এই কথাটা বলি, উনি নিজেও আর কান্না ধরে রাখতে পারে নাই। উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে যায় এবং ওনার ওয়াইফের কাছে নিয়ে যায়, এবং তার ওয়াইফের কাছে যাওয়ার পরে তার ওয়াইফও আমাকে জড়াই ধরে কান্নাকাটি করে, এবং তাদের সন্তান হিসেবে আমি থেকে যাই বলতে বেশ কয়েকদিন থাকি। এবার আমি আবার ঢাকায় যাই। তো ঢাকায় যাওয়ার পথে আমি ওনাদেরকে সাথে করে নিয়ে যাই, মানে আমার বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা যে বাসা থেকে ওই বাসায় নিয়ে গেলে পরে আমি তখন আমার আব্বা আম্মাকে এগুলো বলি। আমার আব্বা আম্মা তখন আর বিশ্বাস করে, মানে ঢাকায় আমার যে ফ্যামিলি আছে তারা বিশ্বাস করে না। আমি তাদেরকে বলি যে ইনি আমার বাবা, ইনি আমার মা, আমি ওনাদের সন্তান। আমার আব্বা আম্মা তখন হাসতেছে, বলে এটা কীভাবে সম্ভব, এটা তো ফিল্মি কথাবার্তা। পরে আমি আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আমার আব্বাকে দেখালাম। আব্বা তো রিপোর্ট দেখার পরে জাস্ট অবাক হয়ে গেল। আমার আব্বা তখন আমাকে বলতেছে এটি কিভাবে সম্ভব। আমি বললাম হ্যাঁ এটাই সম্ভব। যাই হোক, আমার আব্বা আম্মা আমার সাথে 2-3 দিন পর্যন্ত ঢাকাতে ছিল, এবং ঢাকাতে থাকার একটা পর্যায়ে তারা তখন চলে যাবে, মানে আবারও পুনরায় চলে যাবে সিলেটে। তো আমি তাদেরকে বাসে উঠে দিয়ে আসছি, এবং আমি এরপরে মাঝে মাঝে ঢাকায় যেতাম, মাঝে মাঝে সিলেটে থাকতাম। এরকমভাবে যাতায়াত করতে করতে প্রায় 3 and 4 মান্থের মতো কাটে। এরই মাঝে হঠাৎ করে আমার যেহেতু একটা ছোটো ভাই আছে, এবং এটা তাদের আপন সন্তান, আমি তাদের আপন সন্তান না। একদিন দেখলাম হঠাৎ করে আমার আব্বা আম্মা দুজনেই জানি আমার উপরে কেমন একটু রাগ, মানে আমার সাথে ঠিকমতো একটা কথা বলে না, কেমন জানি তারা মানে আমার উপরে খুবই ক্ষুব্ধ, মানে রাগান্বিত মনে হচ্ছে। তো কেন এতটা রাগান্বিত এটা তো আমি বুঝি না। একবার যে আমার আব্বা আমাকে ডিরেক্টলি বললো যে আনবীর, আমি তোমাকে ছোটোবেলায় এতিমখানা থেকে এনেছিলাম, এবং ওই এতিমখানার মাধ্যমে জানতে পারি যে তোমাকে কেউ একজন এতিমখানায় দিয়ে গেছে। তো সম্ভবত তোমাকে কোথাও না কোথাও পাইছে, পাওয়ার পর এতিমখানায় দিয়ে গেছে, আর আল্লাহর হুকুমে তুমি তোমার বাবা মাকে আবারও পেয়ে গেছো, এবং তাদের সাথে তোমার কমিউনিকেশন আছে, তুমি যাচ্ছ তার সাথে কথা বলতেছো, এভরিথিং ইজ এ ডান, সব ঠিক আছে। বাট আমি যে তোমার ফাদার হিসাবে তোমাকে ছোটোবেলা থেকে বড় করছি, একদম ছোটোবেলায় তোমাকে আমি নিয়ে আসি, এবং সেখান থেকে আজকের এই বয়স পর্যন্ত আমি তোমাকে কোলে পিঠে করে বড় করছি, মানুষ করছি, তুমি আমাদের সন্তান, সবই ঠিক আছে। কিন্তু এই বয়সে এসে তুমি যদি তোমার বাবা মাকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ রাখতে চাও, তাহলে তোমাকে তাদের কাছে চলে যেতে হবে। দ্যাট মিন্স তোমার দুটো অপশন। ফার্স্ট অপশন হচ্ছে তুমি আমাদের সাথে থাকলে তোমার ওই আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না, তাদের সাথে কোনো সময় কোনো কন্ট্রাক্ট করতে পারবে না, এটা তোমাকে কোরআনে হাত দিয়ে শপথ করতে হবে। আর অন্যথায় তুমি যদি তাদের সাথে যোগাযোগ করতেই হয়, তাহলে আমাদের কাছ থেকে চলে যেতে হবে। আমাদের একটা সন্তান আছে, আমাদের একমাত্র সন্তান, আমরা এটা মনে করে আমরা তোমাকে বিদায় করে দেব। আমি তখন বললাম যে আপনাদের মনে আমাকে নিয়ে এত হিংসা কেন, মানে এতটা হিংসা কেন আসতেছে? মানে আপনারা তো আমাকে ছোটোবেলায় বড় করছেন, আমি তো আপনাদের সন্তান, তাহলে আমাকে নিয়ে হিংসাটা কেন? আমি যদি আমার রিয়েল বাবা মাকে খুঁজে পাই, আর আমার রিয়েল বাবা মা তো আমাকে এতিমখানায় দিয়ে জানে, তারা আমাকে হারাই ফেলছে, এবং কোনো না কোনোভাবে আমি এতিমখানায় চলে আসছি, এবং ওখান থেকে আপনারা আমাকে পাইছেন। তো এর মানে তো এই নয় যে মানে আমি আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারবো না। আমার মা তখন লাফ দিয়ে উঠে আমাকে বলতেছে আনবীর তুমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাও।
মায়ের ওই কথাটা আমার কাছে জানি কেমন মনে হলো, মানে বাসা থেকে বেরিয়ে যাও যখন বলছিল তখন মনে হলো যে সত্যি আমি তাদের পর, আমি আজ পর্যন্ত তাদের আপন হতে পারিনি, আমি সত্যি তাদের পর, এবং পর না হলে কেউ কখনো কাউকে এইভাবে বলে না যে তুমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাও। কলিজাটা মনে হয় তখন ফেটে গেছিলো, কাউকে দেখাইতে পারবো না, মনের অজান্তে চোখে জল এসে গেল। আর এর আগেও বেশ কয়েকদিন ধরে তারা আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে, যথেষ্ট খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে ঠিকমতো কথা বলে না, রাগ করে থাকে, গাল ফুলিয়ে থাকে, মানে ঠিক অপরিচিত মানুষদের সাথে যেরকমটা ব্যবহার করে না এরকমটাই ব্যবহার করতেছে। আর ছোটোবেলায় আমাকে আমার কাজ বা আসে যে কাজের লোকেরা ছিল তারাই আমাকে লালন পালন করতো খুব বেশি একটা, আমার মা আমাকে খুব বেশি একটা ধরতো না। এবং মানে বয়স বাড়ার পর আম্মা আমাকে অনেক আদর করতো, এটা সত্যি। বাট এই সময় এসে এই ঘটনাগুলো জানার পরে মা আমাকে কোনোভাবে তার কাছে নিতে চাচ্ছে না। উনি আমাকে বলে যে না ঠিক আছে, তাহলে যা হবার তা হয়েছে, তুমি যেহেতু তোমার আব্বা আম্মাকে খুঁজেই পাইছো তুমি তাদের কাছে চলে যাও। এরপরেও সেদিন আমি বের হলাম না, বের না হয়ে থেকে গেলাম, হয়তো পরিস্থিতি ঠিক হবে, কিন্তু ভাই দেখলাম পরিস্থিতি ঠিক না হয়ে পরিস্থিতি আরও বেশি জোরালো হয়ে যাচ্ছে। এরপর আমি আমার বাবার কাছে টাকা চাইলে উনি আমাকে টাকা দিতে চাইতো না, এবং আমি তো সবসময় আমাদের নিজেদের গাড়ি ছিল, নিজেদের গাড়ি নিয়ে ভার্সিটিতে যাইতাম। এক পর্যায়ে আমার নিজেদের যে গাড়ি ছিল ওই গাড়িটা আমাকে আর দেওয়া হতো না ভার্সিটিতে যাওয়ার জন্য, আমার নিজের গাড়ি আমি ব্যবহার করতে পারতাম না, এবং আব্বু আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না, আম্মাও বলতো না। সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে একটা পর্যায়ে মনে হলো যে আমি মনে হয় এই পরিবারের আগাছা। একদিন রাগ করে আমি আব্বা আম্মাকে বললাম যে আমি সিলেটে চলে যাচ্ছি, আমি আর তোমাদের এখানে আসবো না, তোমরা যদি আমার সাথে কথা বলো না বা আমার সাথে তোমাদের মতো করে সম্পর্কটা মনে হয় ক্লোজ করতে যাচ্ছ। আমি চলে গেলাম, আমার আব্বা আম্মা আমাকে কিছুই বললো না। আমি ব্যাগপত্র আমার মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে সিলেটে চলে গেলাম। আমি সিলেটে বলছি যে আমি আপনাদের কাছে আসতেছি আমার আব্বা আম্মাকে, এবং যাওয়ার পরেও আমি অনেক দিন পর্যন্ত মোবাইলটা খোলা রাখছি যে আমার আব্বা কিংবা আমার আম্মা হয়তো আমাকে ফোন দেবে, বা তারা হয়তো ফোন করে আমার সাথে সব কিছু ঠিক করে নেবে, যেহেতু আমি ভুল করে ফেলছি বা আমি চলে আসছি, তারা হয়তো আমাকে নিয়ে যাওয়ার জন্য সিলেটে আসবে। কিন্তু অবাক বিষয় হচ্ছে ভাই, মাসের পর মাস কেটে গেল কিন্তু আমার আব্বা আম্মা কেউ একটা বারের জন্য সিলেটে আসলো না আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার কাছে তখন মনে হলো যে আসলেই তারা আমাকে চায় না, মানে আসলেই তারা আমাকে চায় না। এবং একটা পর্যায়ে আমি যদি চাইতাম সিলেটের সময় মানে ঢাকার সময় পড়াশোনা করতে পারতাম, কারণ ঢাকা আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আমি চাইলে দু একটা টিউশনি করেও পড়াশোনা করা সম্ভব, যেহেতু আমি ইন্টারমিডিয়েট পাস করছি। কিন্তু এরপরে কেন জানি আমার ওই ঢাকা সিটিটাকে আর ভালো লাগতেছিল না। মানে ঢাকায় গেলে আমার কাছে মনে হয় যে ঢাকার মানুষগুলো প্রচণ্ড পাষাণ, ওদের মন বলে কিছুই নাই, তারা কঠিন মনের অধিকারী। এই বিষয়গুলো যখন মনে হচ্ছিল, একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি আর ঢাকাতে যাবই না, এবং ফাইনালি আমি আর ঢাকায় গেলাম না। ঢাকায় না গিয়ে সিলেটেই থাকতে শুরু করি, এবং আমার যে নতুন বাবা মা আছে ওদের সাথে আমার সময় কাটাইতেছে, আস্তে আস্তে করে নতুন নতুন বন্ধু তৈরি করলাম। আর সিলেট তো আমার প্রথম থেকেই ক্রাশ ছিল, সো সিলেটে আসাটাই আমার কাছে মনে হয় যেন একটা স্বর্গীয় বিষয়। এবং এই জায়গায় এসে সবার সাথে উঠে বসে কথাবার্তা বলে আনন্দ করে ফুর্তি করে এনজয় করি, এমনভাবে সময়গুলো কাটতে কাটতে আমি আস্তে আস্তে করে আমার পুরনো স্মৃতিগুলোকে ভুলতে শুরু করলাম। দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল আমি আমার আব্বা আমার সাথে আছি, অ্যান্ড তখন আমি তেমন কিছুই করি না। আমি আমার আব্বা আমার সাথে সিলেটে সাইড বাগান আছে, ওইখানে কাজ টাজ করি এবং এদিক সেদিক ঘোরাফেরা করে লাইফটাকে এনজয় করে কাটাচ্ছিলাম। এবং খুবই অদ্ভুতভাবে আমাকে বিভিন্ন মানুষ দেখতে আসতো। আমার মাথার চুলগুলো অনেক লম্বা ছিল এবং খুব স্টাইলিশ করে চলাফেরা করতাম, ছোটোবেলা থেকে এরকমটাই ছিলাম। বাট এটা সত্য যে আমার আব্বা আমার কাছে আসার পর থেকে যে আমার স্টাইল বন্ধ হয়ে গেছে তা কিন্তু না। আমার আব্বা কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয় না, এবং আমার মা আমাকে তেমন কাজ করতে দেয় না। মানে আমি কিন্তু সবসময় আমার মতো করেই হ্যান্ডসামলি বা নাইসলি চলাফেরা করি। যাই হোক, এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় 1.5 বছর পরে একবার ঢাকা থেকে একটা গ্রুপ আসে সিলেটে ঘোরার জন্য। আমার সম্ভবত একটা প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা হবে, অনেকগুলো মেয়ে একসাথে আসে ঘুরতে। তো অনেকগুলো মেয়ে যখন ঘুরতে আসে, আমি তখন স্যার বাগান ওখানে বসে আছি, ওই সময় তো আমি ভালো বাঁশি বাজাতে পারতাম, মাঝে মাঝে বাগানে বাঁশি বাজাইতাম। অনেক পর্যটক আসলে টাকা দিত, বাট আমি তাদের কাছ থেকে আসলে ওভাবে টাকা নিতে চাইতাম না। তারা টাকা দিলে আমি টাকা নিতাম না, কিন্তু আমি এমনি বাঁশি বাজাতাম আমার ভালো লাগতো। এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ঢাকাতে, মানে একেবারে বিত্তশালী পরিবারের সন্তানরা ছাড়া ওই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ কারো হয় না, কিন্তু সবাই বড় করে ছেলেরা ওইখানে পড়াশোনা করে। তো এভাবে আমার ভিতরে কিছুটা শিক্ষিত আছে, এই জন্য মানুষের সাথে ভালো করে কথা বলতে পারি। তো ওই প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েগুলো আসার পরে আমি তখন কী করলাম, বাঁশি বাজাচ্ছিলাম এখানে, মানে আপনার জিজির পাড়ে বসে বাঁশি বাজাচ্ছিলাম। অনেকেই তখন মেয়েরা আসে বা দেখে টেকে, অনেকে ছবি তোলে এটা ওইটা। একবার যে হঠাৎ করে একটা মেয়ে আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকালো, মানে তার তাকানো দেখে আমি কেমন যেন একটু মানে ভয় পেয়ে গেলাম। এরকম আমার কাছে এসে বলতেছে, ভাই আপনি আনবিন না, এমন করেই বলতেছে। এইটা বলার পরে আমি একটু তার দিকে তাকিয়ে বলতেছি যে হ্যাঁ আমি আনবির। মানে আনবির ভাই আপনি কি আমাকে চিনছেন? আমি না, বলে আমি শ্রুতি আপুর বান্ধবী। শ্রুতির বান্ধবী মানে আমার একটা মেয়ে বান্ধবী ছিল, খুব ক্লোজ না, আমরা একসাথে পড়াশোনা করতাম আর কি কলেজে। ওর নাম ছিল শ্রুতি, ওর বিয়ে হয়ে যায়।
তখন তাহলে আমি শ্রুতির বান্ধবী, আমার নাম আইরিন। তো আমি বললাম যে আইরিন, মানে আমার কিছু আসলে ওখানে মেমোরিটা মনে নাই। পরে আমি বললাম যে ও আচ্ছা যাই হোক, তো ভালো আছেন? আমি বলছি, বলো ভাইয়া আপনি এই জায়গায়? আমি থাকি এখানে, আমার রিলেটিভের বাসায় বেড়াইতে আসছে। আমি তখনও তারা বলি না যে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। পরে মেয়েটা আমার বলে, ভাই কিছু না, মনে করলে আপনার ফোন নাম্বারটা আমি অনেক চাইছিলাম, আর শ্রুতি আপুর কাছে আপু তো দেয় না, আপনার নাম্বারটা একটু দেবেন আমাকে? তো আমি বললাম নাম্বার নিতেই পারেন, সমস্যা নেই। পরে আমি আমার ফোন নাম্বারটা মেয়েটাকে দিলাম। এন্ড তারা নাম্বার নিয়ে তারা তখন মানে অনেক ঘোরাফেরা করে দিন চলে গেল। তো যেদিন আমি তার নাম্বারটা দিলাম ওই দিন রাতে আমাকে ফোন দেওয়া শুরু করছে যে ভাই আমি আপনার সাথে সিলেটে একটু একান্তভাবে ঘুরতে চাই, একটু সময় কাটাতে চাই। মানে তার কথাবার্তাগুলো কেমন জানি আমার কাছে ভালো লাগে নাই, সত্যি কথা যেটা ভালো লাগে নাই। তো আমি তারা বললাম যে না ঠিক আছে, আপনি ঘুরেন, সমস্যা নাই, সিলেটে তো আমিও নতুন, আমি তো ঢাকায় ছিলাম, আমি তো আসলে অতটা পারদর্শিক না, মানে অত কিছু আমি চিনি না, তো ঠিক আছে। বাট মেয়েটা খুবভাবে আমার সাথে মিশতে চাচ্ছিল। একটা পর্যায়ে তারা সিলেট থেকে চলে যায়, তাদের ট্যুর কমপ্লিট হলে আমি ঢাকায় যাওয়ার পর আমাকে প্রতিনিয়ত ফোন দিত, আনবির কী করেন, কেমন আছেন, ভালো আছেন, খাইছেন কিনা, মানে অলওয়েজ আমাকে ফোন করে। তো আমি আসলে ফোন কলগুলোতে একটু বিরক্ত হই, আমার আসলে এগুলো ভালো লাগে না। কোনো মেয়ের সাথে ফোনে কথা বলা, ফোনে টাইম ওয়েস্ট করা, এটা আমার কাছে কেমন একটু অন্যরকম মনে হয়। আর এই যে ঘটনাগুলো ঘটতেছে ভাই, আজকে অনেকগুলো বৎসর কেটে গেল, বাট আমার বাবা মা একটা বারের জন্য আমার কোনো খবর নেয়নি। বা আমার নাম্বারটা খোলা ছিল, যে নাম্বারটা আমি ইউজ করতাম অলওয়েজ, এই নাম্বারটা খোলা ছিল, তারা আমাকে একটাবারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করেনি যে আমি কোথায় আছি। দেখেন তারা আমাকে ছোটোবেলা থেকে বড় করছে, ওদের মনগুলো আসলে এরকমই হয়। আমার কাছে কেন জানি মনে হয় যে গরিবের ঘরে জন্ম নেওয়া ভালো, কারণ গরিব মানুষের প্রতি মায়া ভালোবাসা থাকে, কিন্তু পয়সা বেড়ে গেলে, টাকা বেড়ে গেলে নিজের সন্তানের চেয়েও টাকার প্রতি মানুষের মায়াটা বেশি জমে যায়, যেটা আমি আমার পরিবারে খেয়াল করেছি। আমার বাবা মা কেউ আমাকে একটাবারের জন্য খোঁজ নিতে আসে না, আমাকে ফোনও করে নেই। তারা কিন্তু আমার ফুল ঠিকানাটা জানতো যে আমি কোথায় আছি, ইভেন আমার ফোন নাম্বারটাও তাদের কাছে ছিল। যেহেতু তারা আমার সাথে কোনো কন্ট্রাক্ট করেনি, কোনো কথা বলেনি, আমিও আর মানে এই বিষয়টা নিয়ে সামনের দিকে যাইনি, আমি ওই জায়গার মধ্যে স্টপ হয়ে গেলাম যে ঠিক আছে দেখা যাক কী হয়। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে এই মেয়েটা, মানে আইরিন মেয়েটা অলওয়েজ আমাকে ফোন দিত, এবং ফোন দিতে আমাকে বলছে যে ভাই আপনি ঢাকায় কবে আসবেন, আমি আপনার সাথে দেখা করবো, এটা ওইটা অনেক কিছু। একদিন আমাকে বলে, মানে আমাকে না বলে মেয়েটা হঠাৎ করে সিলেটে চলে আসে, এবং এসে মানে আমার সাথে, মানে আমি যে বাগানে থাকতাম ওই বাগানে এসে আমার সাথে মিট করে। মানে আমি অবাক হয়ে যাই যে এইভাবে আমাকে না বলে হুট করে চলে আসার বিষয়টা। মেয়েটা আমাকে বলে আমি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, মানে লাইক সারপ্রাইজ। তো এরকম করে ও 3 দিন থাকেন, 3 দিন আমার সাথে সিলেটের চায়ের বাগানে খুব মধুর কিছু সময় কাটায়, ঘুরে ফিরে এমনি অমনে। এবং যেহেতু এতটা আপন হয়ে যায়, একটা সময় আমি আমার জীবনে ঘটে যাওয়া পার্সোনাল ম্যাটারগুলো, ব্যক্তিগত বিষয়গুলো তার সাথে শেয়ার করি। যদিও আমার শেয়ার করার ইচ্ছা ছিল না, কিন্তু অনেক দিন ধরে আমার সাথে আছে, তো চলাফেরা করে, ঘোরাফেরা করে, এবং ওই জায়গা থেকে একটা পর্যায়ে আমি তাকে সব কিছু বলে দিলাম যে এইটা হচ্ছে ঘটনা বা আমার রিয়েলিটি। এবং আমার রিয়েলিটি জানার পরে সে জাস্ট অবাক হয়ে গেল যে এটা তো একটা মানে সিনেমার মতো মনে হচ্ছে, এটা কীভাবে সম্ভব, এত বছর পরে নিজের বাবা মাকে খুঁজে পাওয়া এবং তাদের কাছে চলে আসা, তাদের সাথে থাকা। এবং সে খুব কৌতূহল বশত, মানে অনেক এক্সাইটেড হয়ে গেল আমার আব্বা আম্মাকে দেখার জন্য। তাই আমি আমার আব্বা আম্মার কাছে তাকে নিয়ে গেলাম, সে আমার আব্বা আম্মাকে দেখলো এবং তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো, অনেক মজা করলো, অনেক মাস্তি করলো, অনেক দুষ্টামি করলো, এবং আমার মাও মেয়েটাকে অনেক আপন করে নিল। এবং একটা পর্যায়ে ও তখন হোটেলে না থেকে, মানে থাকার হোটেলে না থেকে আমাদের বাসায় থাকতে শুরু করলো। আমার সাথে সকালবেলা হচ্ছে তরকারি নিয়ে আসে আপনার ইয়ে থেকে, সবজির ইয়ে থেকে, জমি থেকে, এবং এসে এটা রান্না করে আমার সাথে থাকে। মানে একদম লোকালি একজন সিলেটের গ্রামের মেয়েরা যেরকম করে চলাফেরা করে, আইরিন মেয়েটা ঠিক একইভাবে আমার সাথে চলাফেরা করতে শুরু করলো। এই মেয়েটা দেখতে যদিও খুব বেশি সুন্দর ছিল না, শ্যামবরণ ছিল, কিন্তু মনটা অনেক ভালো ছিল, মানে অনেক ভালো মনের একটা মেয়ে ছিল। এরকম করে আমার সাথে চলাফেরা করতেছে অনেক দিন পর্যন্ত, প্রায় 15 ডেজের মতো ছিল আমার সাথে। এবং এই 15 দিনে মেয়েটাকে আমার অদ্ভুত রকমের ভালো লেগে যায়। মানে যদিও আমি আমার নিজের ভালো লাগা কখনো প্রকাশ করি না বা করতে চাই না, তো মেয়েটাকে আমার আসলেই ভালো লাগে, খুব ভালো লাগে। এবং সিলেটে যাওয়ার পর, ঢাকায় ব্যাক করার পরে অলওয়েজ আমার সাথে কথা বলতো, মানে এবং কয়েকদিন পর পর, মানে লাইক আপনার 15 দিন, 20 দিন বা 1 মাস পর পর আমার কাছে চলে আসতো, আমার সাথে থাকতো, আমার সাথে ঘুরতো ফিরতো, আমার সাথে অনেক এনজয় করতো। মানে আমি জাস্ট অবাক হয়ে যেতাম যে একটা মানুষ এরকম হয় কি করে। মানে আমার প্রতি তার এত আবেগ, ইমোশন, ভালোবাসা ছিল, যেটা আমি আসলে লাইক বলে বোঝাতে পারবো না। এমন করতে করতে দুজনের মাঝে যেন হারিয়ে যায়, এক নতুন প্রেমের সম্পর্ক আমাদের শুরু হয়। এবং সম্পর্কটা ঠিক এতটাই গভীর হয়ে যায় যে সিলেটের ওই দিনগুলো আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না। চায়ের বাগানের ফাঁকে বসে ওর হাতে হাত ধরে মিষ্টি কিছু মুহূর্ত আমি আমার জীবনে কাটিয়েছি, যে মুহূর্তগুলো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার আজও মনে পড়ে, যেন নিঃশ্বাস থেমে যায় যখন এই স্মৃতিগুলো আমি মনে করি। ও আর আমি একইভাবে অনেকগুলো দিন
সিলেটের ওই জাফলং চায়ের বাগানে, ঝর্ণাতে, এখানে সেখানে অনেক মনোমুগ্ধকর সময় আমি কাটিয়েছি। ঝাঁকের পাড়ে আপনার কুচির পানিতে, যেখানে লেক বলে, লেকের পানিতে আমি ওকে নিয়ে নৌকা চালিয়েছি। মাছ ধরিয়া যাওয়ার পরে আমি লেকের পানি এবং পরিষ্কার ওই স্বচ্ছ পানিগুলো ওর মুখের উপরে ছিটাচ্ছিলাম। ওর চুলগুলো অনেক লম্বা ছিল, যদিও দেখতে কালো ছিল, কিন্তু ওর মুখে মায়ায় টুইটম্বর ছিল। এত বেশি ভালোবাসছি এই মানুষটাকে, আমি ভুলতে পারবো না। প্রায় 1.5 থেকে 2 বছরের মতো তার সাথে আমার এই প্রেমের সম্পর্ক চলতে থাকে। অ্যান্ড দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি, এবং ভালোবাসার এই পথটা অনেক বেশি কাঁটা জড়া ছিল, কারণ ওর বাবা ভালো একটা পরিবার ছিল, মানে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল। ওর বাবা বিজনেস করতো, মূলত ওর বাবা থাকতো ফ্রান্সে। ওনার নিজেদের বিজনেস আছে এবং ও অনেকবার ফ্রান্সে গিয়েছিল। এখন দেখা গেল যেহেতু ওর প্রতি আমি এতটাই দুর্বল হয়ে যাই, মানে দুজন দুজনকে এতটাই ভালোবাসি, এতটাই ইমোশন হয়ে যায়, এত প্রেম, এত আবেগ, এত অনুভূতি, এত ভালোবাসা কাজ করে। একটা সময় দেখা গেল এরকমভাবে চলতে চলতে, এই যে বারবার সিলেটে আসে যায়, ওর মা বিষয়টা কিছুটা ডাউট করে। যদি ওর বাবা বাংলাদেশে থাকতো না, তো মাঝে মাঝে আসতো, কিন্তু ওর মা বিষয়টা সন্দেহ করে, এবং সন্দেহ করে ওর বাবার সাথে তখন বিষয়টা শেয়ার করে, মানে ওর বাবাকে বলে যে এমন এমন ঘটনা এইভাবে, এখন মানে আপনি কি বলেন, এটার কথা বলে। এবং কথা বলার পরে ও আমাকে তখন বিষয়টা জানায়। জানালে আমার খুব ভয় লেগে যায় যে আসলে এটা কীভাবে সম্ভবত হতে পারে না। দেন এক পর্যায়ে হলো কি, ওর বাবা তখন ওকে এসে খুব কঠিনভাবে ধরে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে ফোনে কথা বলো, বা কেন তুমি বারবার সিলেটে যাও। এবং এগুলো জিজ্ঞেস করলে পরে ও তখন মানে ওর বাবাকে ট্রুলি বলে দেয় যে আমাকে লাভ করে। কিন্তু এখানেও একটা বিষয় মিথ্যা বলে। মিথ্যাটাকে আমি আপনাকে বলে দিই, ও ওর বাবাকে আমার যে আগের বাবা মা ছিল, যাদের কাছে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, তাদের ঠিকানাটা দেয়। মানে আমার যারা রিয়েল বাবা মা, এদের অ্যাড্রেসটা ওর বাবা মাকেও দেয় না। ও যে অ্যাড্রেসটা দেয়, এটা হচ্ছে আমি আগে যেখানে ছিলাম, যারা আমাকে ছোটোবেলা থেকে বড় করেছে, ওদের অ্যাড্রেসটা। তো এবং ওর বাবা তখন, আমার যে বাবা ছিল মানে আমার আগের, ওই বাবার কথা শুনে ওর বাবা চিনতে পারে যে উনি তো অনেক ভালো মানুষ, বিজনেসম্যান, এবং গভর্নমেন্টের ভালো একটা পর্যায়ে আছে। তা ঠিক আছে, ওনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এরকম করে ও বলে যে ঠিক আছে, আমাকে মানে আপনার আইরিনটা বলে ছেলের সাথে কথা বলে আমরা ছেলের পরিবারে যাব, তার সাথে দেখা করব। এবার আইরিন আমাকে ফোন দিয়ে অত্যাধিক খুশি হয়ে আমাকে বলে, জানবীর জানো, আমার না একটা গুড নিউজ আছে। গুড নিউজ কে বলে, আমার আব্বা না আমাদের প্রস্তাবটা মেনে নিয়েছে। আমিও তখন মানে এটা শোনার পরে একটু অবাক হয়ে গেলাম যে এটা তো আসলে কোনোভাবেই হতে পারে না, কারণ ওর বাবার যে ব্যাকগ্রাউন্ড বা ওরা যে ফ্যামিলিতে বিলং করে বড় হয়েছে, ওই ফ্যামিলি থেকে আমার মতো একটা অজপাড়াগের আনবিরে নামের একটা ছেলেরে মেনে নেওয়া, এটা আসলে কোনোভাবেই পসিবল না, এটা হতে পারে না। এরপরেও আমাকে বলছে যে না, আব্বা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে এবং আমরা দুজনে একসাথে থাকবো। তো আমি বললাম আচ্ছা, ভালো কথা। তোমাকে বলে যে জান, এখানে একটা কাজ তোমাকে করতে হবে, মানে আমাকে পাওয়ার জন্য একটা ছোট্ট স্যাক্রিফাইস করতে হবে। আমি তখন বললাম যে সমস্যা নাই, স্যাক্রিফাইস তো অবশ্যই করবো, ভালোবাসার মানুষকে জয় করতে হলে তো স্যাক্রিফাইস করাই লাগে। তো আমাকে কি স্যাক্রিফাইস করতে হবে? ও আমাকে বলে তেমন বড় কিছু না, জাস্ট ছোট্ট একটা বিষয়। আমি আমার বাবার কাছে তুমি এখন যেখানে আসো সিলেটে, তোমার ওই বাবা মায়ের ঠিকানা দিই নাই। আমি আমার বাবার কাছে তুমি আগে যে বাবা মায়ের কাছে ছিলা তাদের ঠিকানা দিয়েছি। তো তোমাকে একটু কষ্ট করে তোমার ওই বাবা মায়ের কাছে আসতে হবে, এবং এসে সেখান থেকে আমাদেরকে মানে আমাকে বিয়ে করে নিতে হবে। এবং আমাকে বিয়ে করার পরে তুমি আমাকে ওই সিলেটে নিয়ে যাও, আমি সেই গ্রামেই থাকবো, আমি এখানে থাকবো না। ওর কথাটা শুনে ভাই আমার চোখ ধরে জলে ভিজে গেল। চোখ কিন্তু জানতো যে আমি আমার আব্বা আমার সাথে কথা বলি না, এবং তাদের সাথে আমার কোনো রকমের যোগাযোগ নাই, তারা নিজেরাই আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। অ্যান্ড এরপরে ও কীভাবে পারলো তার বাবার কাছে আমার ওই পুরনো বাবা মায়ের ঠিকানা দিতে বা তাদের কথা বলতে, আমি সিরিয়াসলি অবাক হয়ে গেলাম। আমি ওরে বললাম যে কাজটা ভালো করো নাই আইরিন, আমি খুব কষ্ট পাইছি। এটা বলে আমি ফোনটা কেটে দিই। সারা রাত আমি আর ফোনটা খুলি না। ফজরের কিছুক্ষণ আগে আমি নামাজ পড়ার জন্য উঠি, এবং উঠলে ফোনটা চালু করি। অ্যান্ড ক্যান ইউ বিলিভ মি যে আমি ফোনটা অন করার সাথে সাথে আমাকে কল দিয়েছে। তার মানে সারাটা রাত এই নাম্বারেও ট্রাই করে যাচ্ছে। ফোনটা রিসিভ করার পরও চিৎকার করে কান্না করতেছে, এবং আমি ওর আশেপাশে কেমন যে একটু নয়েজ পাচ্ছিলাম, মানে বাসায় থাকলে যে সাউন্ড না, এরকম সাউন্ড একটু ভিন্ন রকম সাউন্ড পাচ্ছি। তাই আমি বললাম যে তুমি কোথায়? বলে আমি বাসে। তুমি বাসে কেন? বলে আমি সিলেটে আসতেছি। আমি বললাম আইরিন তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সিলেটে কেন আসবা? আমাকে বলে আন্টির আমি আর থাকতে পারতেছি না, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি মরে যাবো। তুমি ফোন বন্ধ করছো কেন? আমি বললাম তো ফোন আমি বন্ধ করছি ঠিক আছে, আমি তো সারা জীবনের জন্য ফোন অফ করিনি, আমি তো অন করবোই। অ্যান্ড আমার সময় হলে অবশ্যই ফোন অন করবো। তোমার উপর রাগ করছে, রাগ করে ফোনটা বন্ধ করে দিয়েছি। তাই বলে কি তুমি এটা করবা? তুমি আমার কাছে চলে আসবা? আমাকে বলে আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমি যাবো। মানে আমি বললাম যে একটা কাজ করো, তুমি এই পাগলামিটা করো না। না, আমার কথা শুনো না, অলরেডি বাসে উঠে গেছে আর কি।
মানে বাসে সিলেটের খুব কাছাকাছি আছে ওই সময়, মানে সিলেটের বাস তো সকালে মানে ঢাকা থেকে যে বাসটা ছাড়বে তো সকালে এসে সিলেটে মানে থাকে আর কি। তো পরে আমি কি করলাম, ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে করে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম, যেহেতু আসবে। তো আমাদের এখান থেকে মোটামুটি বাস স্ট্যান্ড অনেক দূর আছে, মানে সিএনজি দিয়ে যেতে হয়, এরপরে আবার অনেকটা মানে বেশ দূরে আর কি বাস স্ট্যান্ডটা, মাজার গেট। তা মাজার গেটের ওখানে যাওয়ার পরে ও তখন আসছে, বাস থেকে নামছে, নামার পরে ইয়া বড় একটা ব্যাগ মানে হাতের মধ্যে। ব্যাগ দেখার পর তো আমি অবাক। আর নাহিম আমারে বলতেছে, মানে জড়াই ধরে কান্না করে দিচ্ছে, এখানে অনেক মানুষ টানুষ আছে, তো আমি বললাম যে দেখো এটা তো আমার বেডরুম না, সবাই খারাপ মনে করতেছে, চলো সাইডে চলো। পরে সাইডে নিয়ে গেলাম, এই জন্য কী করলাম, ও আমাকে বললাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, অ্যান্ড আমি চলে আসছি, বাসা থেকে পালায় চলে আসছি, আমি তোমার সাথে চলে যাবো, তুমি আমাকে নিয়ে যাও। বললাম কাজটা তুমি একদম ভালো করো নাই, তুমি যে তোমার বাসা থেকে চলে আসছো, তুমি কি জানো যে এখনকার পরিস্থিতি কি হবে? তোমার আব্বা আমাকে খুঁজতে খুঁজতে আমার ওই পুরনো বাবার বাসায় যাবে, আমার আগের ওই বাবার বাসায় গেলে আমি আরও বেশি অপমান হব। ওরা তো ভাববে এমনি আমি অনেক লোভী ছিলাম, ওরা আমাকে লোভী মনে করে, এর উপরে যদি তোমার আব্বা ওই বাসায় গিয়ে আমার খোঁজে, আমার কিচ্ছু থাকবে না, তুমি তোমার আব্বাকে ফোন করো। আমাকে বলে না আমি ফোন অফ করে দিয়েছি। আমি বললাম প্লিজ ফোন অন করো, ফোন অন করে তোমার আব্বাকে কল দাও। এবং ফোন অন করার পরেই দেখলো যে ওর বাবাকে অনেকগুলো টেক্সট করে, তখন বাবাকে কল ব্যাক করে। আমি বললাম যে তুমি বলো তুমি এক বান্ধবীর বাসা আছো, তুমি বিকেলের মধ্যে বাসা আসবা। ও বলছে না আমি এটা বলবো, আমি যেটা বলছি তুমি সেটাই করো। ওর বাবারে কল দিল, ওর বাবা রিসিভ করছে, বলে আব্বু আমি আমার একটা বান্ধবীর বাসা আসছি, আমি আসতেছি। ওর আব্বা বলে তুই বাসা থেকে বেরোলি কখন, তুই তো নাকি সন্ধ্যা রাতে বাসা থেকে বেরিয়ে গেছিস। তা ও বলতেছে যে না আব্বু আমি চলে আসবো। এই বলে তখন ফোনটা কাটে। তার আমি ওরা আমাদের বাসায় নিই না, মানে বাসার পাশে একটা চায়ের বাগান আছে, মানে ছোটো মিনি চায়ের বাগান, ওইখানে নিয়ে বসি। একটা আপনার গাছ আছে, আপনার ওই যে খেজুর গাছ, ওইটা নিচে বসলাম। বসার পরে বললাম যে কী হয়েছে আমার বলো তো। আমার বলে আনবির আমি না বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি তোমার কষ্ট দিতাম না। আসলে কি জানো, আমি মনে করছিলাম যে তোমার এই বাবা মায়ের ঠিকানা কি দিব, ওনাদের তো আসলে মানে এরকম কোনো দেওয়ার মতো কোনো ঠিকানা ওনাদের নাই। ওনারা দুজনেই চায়ের বাগানে কাজ করে, হয়তো চায়ের বাগানে তোমার আব্বার একটু জমি আছে অতটুকুই, তো এছাড়া তো আসলে ওনাদের আর তেমন কিছুই নেই। এখন এই কথা বললে তো আমার আব্বা রাজি হবে না। অ্যান্ড এই জন্য যেহেতু তোমার আগের ফ্যামিলিতে ঠিকানা অনেক ভালো, ওটা অনেক স্ট্রং একটা ফ্যামিলি, তো সেক্ষেত্রে আমি সেটার অ্যাড্রেস দিয়েছি। তাহলে সেটার অ্যাড্রেস যে তুমি দিলা, আমি তো ওই পরিবারে যাই না, তারাও আমার খবর নেয় না, এটা তুমি জানো, জানার পরেও তুমি এটা কেন বললা? আমাকে বলো আমার না ভুল হয়ে গেছে আনবির, আমি বুঝতে পারি না, এখন তুমি সব কিছু ঠিক করে নাও। তাই আমি বললাম ঠিক আছে তুমি বাসায় যাও, এবং বাসায় যাওয়ার পর আমি সব কিছু ঠিক করে নিব। না ও বাসায় যাবে না যাবে না যাবে না, খুব জোরাজোরি করে একটা বাজে আমি তারা বাসায় পাঠাই। এরপরের দিন রাত্রে প্রায় 11:30 বাজে বাসায় গিয়ে পৌঁছায়, এবং পৌঁছানোর পর আমি তার সাথে ফোনে কথা বলি, এবং বলতে বলতে ও বলে যে আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, তুমি ইমিডিয়েটলি একটা কাজ করো, তোমার পুরনো আব্বুর বাসায় যাও, ওখানে গিয়ে তুমি আমার বিয়ের কাজটা তুমি আমার বিয়েটা ঠেকাও, আমার বিয়েটা হয়ে যাবে। আমি বললাম যে দেখো আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। কারণ দেখা গেল কি যে আমি আমার ওই পুরনো বাবার ঠিকানাতে আমি যেতে চাই না। আজকে বহু বছর হয়ে গেল, তারা আমার নাম্বার একটা আবার কল দিল না, আমি কোথায় আছি না আছি আমার কোনো খোঁজখবর তারা নিল না, আমি বেঁচে আছি কি মরে গেছি এটাও তাদের কোনো খবর নেওয়া তারা প্রয়োজন মনে করলো না। তো এখন নিজের স্বার্থের জন্য আমি কেন তাদেরকে ফোন দেবো না? আমি তোমাকে না পাইলেও আমি ওদেরকে ফোন করবো না। মানে একটা পর্যায়ে প্রচুর কান্নাকাটি করে, এবং এক পর্যায়ে আমি জানতে পারি ও নিজের হাত কেটে ফেলে, এবং হাত কেটে ও হসপিটালে যায়, মানে হসপিটালে ভর্তি হয়। এবং হসপিটালে ভর্তি হয়ে সেটা জানার পরে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি তার সাথে হসপিটালে দেখা করতে যাই, এবং তার সাথে হসপিটালে দেখা করি, এবং দেখা করার পরে তার বাবার সাথে আমার দেখা হয় হসপিটালে এই প্রথম। পরে আমি অবশ্যই দেখতে শুনতে কিছুটা ভালো ছিলাম মনে হয় আর কি, তো উনি আমাকে দেখে খুব পছন্দ করে বলে যে তোমার আব্বুর নাম তো আমি শুনেছি, বাট তোমাদের মাঝে কী নিয়ে ঝগড়া আমাকে একটু বলবা? তোমরা তো দুজনকে ভালোবাসো, তাহলে এরকম ঝগড়া কেন, এরকম ফাইটিং কেন তোমাদের মাঝে, অ্যান্ড তোমরা কী নিয়ে এত ফাইটিং করতেছো? আমি বললাম যে না আঙ্কেল আসলে কোনো ফাইটিং না, ও একটু রাগি, তো মানে বলে যে এরকম, বলে না আমার মেয়ে তো এত রাগি না, আমার মেয়ে তো খুব সফট মাইন্ডের মানুষ, ও তো রাগ করে না। না আঙ্কেল ঠিক আছে, আমি আসলে ওর পক্ষ থেকে সরি, যেটা করে ফেলেছে আমি সরি, এবং এটা ঠিক হয়ে যাবে আঙ্কেল। তো ওর বাবা বলতেছে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটা, কিন্তু আমি তো তোমার আব্বুর সাথে কথা বলবো, তোমার আব্বুর কন্ট্যাক্ট নাম্বারটা দাও। আমি তখন মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই, আমি তখন বাধ্য হয়ে আমার আব্বুর ফোন নাম্বারটা ওনাকে দিয়ে দিয়েছি। কিন্তু মানে ফোন নাম্বারটা যে আমি দিলাম, আমি দিতে চাই না, ওর মুখের দিকে একবার তাকাইতেছি আর বাবার মুখের দিকে একবার তাকাইছি, মানে আমি কী করবো, মানে ওর চেহারার দিকে তাকাই দেখলাম যে আইরিন এতটা অসহায় আমার সামনে, মানে খুব অসহায় একটা চেহারা নিয়ে আমার সামনে আসছে। মানে আমি সিরিয়াসলি খুব সারপ্রাইজ হয়ে গেলাম ওর দিকে তাকে, যে এতটা অসহায়, মানে ও পারতেছে না, আমার পায়ে ধরে বলবে যে তুমি প্লিজ তোমার আব্বুর নাম্বারটা দাও। পরে নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমি তার নাম্বার দিয়ে আমি তখন চলে আসছি, আমি আর থাকি নাই, বাসে উঠে গেছি। বাসে উঠে যাওয়ার পরে আইরিন আমারে ফোন দিল,
আইন আমার ফোন দিয়া বলতেছে, ও তখন মেডিকেলে আমাকে ফোন দিয়া বলতেছে, জানো আনবির, আমার আব্বা না তোমার আব্বুর সাথে কথা বলছে। তাই আমি বললাম, বাহ, ভেরি গুড। তাহলে কি বলছে? বলে, তোমার আব্বু বলছে যে হ্যাঁ তুমি তার সন্তান এবং তোমার আব্বু সব কিছু মেনে নিবে, আর তুমি প্লিজ তোমার আব্বুকে একটু ফোন দাও, তোমার আব্বু তোমার উপর রাগ করে আছে, তুমি তাকে আজকে বহু বছর তার সাথে কন্ট্যাক্ট করো না, যোগাযোগ করো না, তুমি তোমার আব্বুর বাসায় একটু যাও। আমি যে আমি তো সিলেটে চলে যাচ্ছি, আমি অলরেডি বাসে আছি, বাসও ছেড়ে দিয়েছে। আমাকে বলে, আমি তোমার পায়ে ধরি, প্লিজ তুমি নাইমে তোমার আব্বুর সাথে একটু মিট করো, তোমার আব্বুর অফিসে যাও, তোমার আব্বু না তোমার উপর রাগ করে আছে, প্লিজ তুমি তোমার আব্বুর সাথে কন্ট্যাক্ট করো। আমি যে ঠিক আছে, এখন তো আর অফিসে যাই আব্বুরে পাবো না, তাই ঠিক আছে আমি বাসায় যাবো প্রয়োজনে। ও আমাকে বলে, হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই করো। পরে আমি নেমে গেলাম, গাড়ি থেকে নেমে আস্তে আস্তে করে আব্বুর যে মানে আমার যে বাসা আর কি, যে বাসা আমি ছোটোবেলা থেকে বড় হই, ওই বাসার মধ্যে যেমন দারোয়ান তো আমাকে দেখে জড়ায় ধরে কান্নাকাটি করে যে ভাই আপনি এতদিন পরে আসছেন। পরে বাসায় গেলাম, যাওয়ার পরে খুব নর্মালি তারা আমার সাথে বিহেভ করলো আর কি। আজকে এত বছর পরে তাদের বাসায় গেলাম, ছোটো ভাইটা আমাকে এসে জড়ায় ধরে ভাইয়া বলে কান্না করতে শুরু করলো। আব্বা আম্মা দুজনেই খুব ভালো করে কথা বলতেছে। তো আমাকে বললো রাতে একসাথে আমরা ডিনার করবো, তাই একসাথে ডিনারে বসলাম। বাট একটা বারের জন্য না আমার আব্বা আমাকে এটা বলতেছে না যে একজন লোক আমাকে ফোন করছে বা তোমার কথা জিজ্ঞেস করছে বা এগুলো কিছুই বলে না। তা আব্বু যখন নিচ থেকে আমাকে কোনো কিছু বলে না, আমি ওনাকে কোনো কিছু আক্স করতেছি না। বললো তো আব্বুই আমারে বলবে যদি এরকম কিছু একটা হয়ে থাকে। আব্বু বললো না। রাতের খাবার খেয়ে আমি তখন আমার একটা রুম ছিল, যে রুমে আমি সবসময় ঘুমাইতাম, ওই রুমের মধ্যে ঢুকলাম। রুমটা একদম অগোছালো ময়লা হয়ে আছে, আমি অনেক কষ্ট করে রুমটা ঠিকঠাক করে আপাতত ওখানে থাকার একটা ব্যবস্থা করলাম। পরে রাতের বেলায় ফোন দিলাম আইরিনকে, ফোন দিয়ে বললাম, আইরিন তুমি যে আমাকে বললা যে তোমার বাবা নাকি আমাকে বলছে যে আমার আব্বার সাথে নাকি কথা বলছে। ও বলে, হ্যাঁ আমার সামনেই তো বলছে, তোমার আব্বা খুব সুন্দর বিহেভ করছে। আমি বললাম, বাট আমার আব্বা তো আমাকে কোনো কিছু বলে নাই। মানে আব্বা তো আব্বার সাথে আমার দেখা হলো, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ ধরে ছিলাম, বাট আব্বা তো আমাকে একটাবারের জন্য এই বিষয় নিয়ে কোনো কিছু বলে নাই। ও আমাকে বলে, তো তুমি বলো নাই? যে না আমি তো মানে আমিও বলি নাই, কারণ আব্বা যেহেতু নিজ থেকে বলে নাই, তো আমার দিক থেকে আমি কি বলবো। দেন আমি আসলে ওভাবে কোনো কিছু বলি নাই। আইন আমাকে বলতে, সারি ম্যাক তুমি কি পাগল, তোমাকে বলা দরকার ছিল না। আমি যে ঠিক আছে দেখি সকালে বলবো। এই বলে রাতে দুজন অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা বলে ঘুমিয়ে গেলাম। তো লাস্ট নাইটে যেহেতু ঘুমিয়েছে, আমার সকালে উঠতে উঠতে প্রায় 10টা 10:30 মতো বেজে গেছে। অ্যান্ড ঘুম থেকে উঠে রুম থেকে বেরোনোর পরে দেখলাম যে মা নাস্তা রেডি করছে, আমাকে বলে আনবি নাস্তা করতে আয়। তো আমি তখন নাস্তা করতে করতে মারে বললাম যে মা বাবা কি তোমার কিছু বলছে? বলে না কিছু বলে নাই। তো মানে আমার আব্বা আম্মা আমার সাথে এরকম বিহেভ করতেছে, এই যে আমি আজকে বহু বছর পরে বাসা আসছে, মানে তাদের ওরকম কোনো ইয়েই নেই, মনে যেন আমি এই বাসায় আছি এবং এই বাসায় আসছি, মানে তাদের মনে কোনো রকমের ইয়ে নেই আমাকে নিয়ে। এত বছর পরে বাসা আসছে, হয় না যে একটা ছেলের সাথে রাগ করে থাকা বা এত বছর পরে ছেলেকে দেখলে জড়িয়ে ধরে ইমোশন হয়ে কান্নাকাটি করা, মানে এইরকম কোনো কিছুই তাদের মাঝে নাই। নর্মালি তাদের কাছে আসছি, তারা আমার সাথে খুব নর্মালি বিহেভ করতেছে, কথা বলতেছে। পরে আমি বললাম আব্বুকে, বলে তোর আব্বু তো অফিসে গেছে। আমার আম্মু বলে, তাই আমি বললাম গাড়ি আছে না? বলে না গাড়ি নিয়ে গেছে। তো আমি বেরোছি, বেরো একটা সিএনজি নিয়ে আব্বুর অফিসে গেলাম। অফিসের গেটে গেলাম, পরে ভিতরে ঢুকলাম। ঢোকার পর আব্বু দেখলাম একটা মিটিং নিয়ে ব্যস্ত, মানে সরকারি চাকরি তো, একটা বোর্ড মিটিং নিয়ে ব্যস্ত আছে। মিটিং শেষ হলো প্রায় 2:30টার দিকে। তো 2:30টার দিকে আমার আব্বা কিন্তু সবসময় লাঞ্চ নিয়ে যেত বাসা থেকে, কখনো বাইরে খাবার খাইতো না। তো ভিতরে ঢুকছি, লাঞ্চ মানে আব্বার মিটিং শেষ হওয়ার পরে আব্বা বলে আয় আয় দুজন মিলে খাই। তাই আমি বললাম যে তুমি তো বাসা থেকে খাবার নিয়ে আসছো, একজনের খাবার, তা দুজনে কীভাবে খাবো? আব্বু বলে সমস্যা নেই, আয় দুজনেই খাই। তো আব্বু তখন আমাকে 2টা প্লেট দিল, আমাকে একটা প্লেট দিল, আব্বু একটা নিল। তো খাবারটা ভাগাভাগি করে খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। মানে মনের ভিতর মনে হলো যে আমার আব্বা মনে আমাকে মেনে নিয়েছে এবং তিনি মনে হয় সব কিছু ঠিক করে নেবে, বিষয়টা এরকমই মনে হচ্ছিল। তো খাবার দাবার শেষ করে আমি তখন আব্বারে বললাম, আব্বা তোমার কি কেউ ফোন করছিল? এমন করে বলে, হ্যাঁ করছো তো, এক ভদ্রলোক ফোন করলো, ফ্রান্সের নাগরিক ফোন দিয়েছিল। তাই আমি বললাম কি বললো? বলে কি বলছিল তো তুমি জানোই। তাই আমি বললাম না আমি তো জানি ঠিক আছে, বাট তোমাকে কি বললো এটা আমার একটু জানতে ইচ্ছে করতেছে। এখন আমি যেটা জানি সেটা তো সত্য নাও হতে পারে। আমার আব্বা বলে, না তুমি যেটা জানো সেটাই সত্যি, উনি আমাকে ওনার মেয়ের বিষয় নিয়ে কথা বলছে। পরে আমি বললাম যে তুমি কি বললা? আব্বা আমাকে বলে, হ্যাঁ আমিও নর্মালি বললাম যে তুমি আমার ছেলে, এটা তো মিথ্যা কথা না, তুমি যে আমার সন্তান না, এটা অস্বীকার করি না, কখনোই না। তাই আমি বললাম যে তো তুমি কি এটা তুমি কীভাবে দেখতেছো বা এটা নিয়ে তুমি কী চিন্তা করতেছো? আব্বু তখন আমার বলে যে তুমি কি চিন্তা করতেছো, মানে তোমার প্ল্যানিংটা কি? তাই বললাম যে আব্বু মেয়েটারে পছন্দ করি, মেয়েটারে ভালোবাসি এবং আমি এই মেয়েটার সাথে সংসার করতে চাই। তা আব্বু আমারে বলে যে তুমি কি যে লোকটা আমাকে ফোন করেছিল ওনাকে কতটুকু চিনো, এটা আমাকে বললো। আমি বললাম হ্যাঁ যতটুকু চিনি, আমার গার্লফ্রেন্ডের বাবা হিসেবে যতটুকু চিনি অতটুকুই চিনি। আব্বু আমাকে বলে ফ্রান্সের নাগরিকটা ভালো না, উনি বিভিন্ন ড্রাগসের বিজনেস করে ঢাকাতেই, এটা হচ্ছে ফার্স্ট কথা, এবং তার 2টা বারও আছে। আর থার্ডলি কথা হচ্ছে লোকটা অনেক বাজে। আর সবচেয়ে ফাইনাল যেই কথাটা,
সেটা হচ্ছে ওনার কাছে ওনার মেয়েকে তুমি যদি বিয়ে করতে চাও, আমি আসলে এটাতে তোমাকে সাপোর্ট করতে পারি না, হোক তোমার বাবা হোক তোমার বাইরের মানুষ হিসাবে। আব্বা তুমি এভাবে আমাকে ডাইরেক্ট মানা করে দিল। মানা করে দেওয়ার পরে আমি তখন বললাম যে আব্বা তাতে সমস্যাটা কি? না, আব্বা আমাকে কোনোভাবে এটা নিয়ে আর কোনো কথাই বললো না। দেন আব্বা তখন নেক্সট তার কাজ নিয়ে বিজি হয়ে গেলাম। আমি তখন বাসায় চলে আসছি। আর এদিক দিয়ে আমার সিলেটের আব্বা আমাকে ফোন দিতে আসছে, জানবীর বাড়িতে বাসায়, মানে তাদের মনে একটা ভয় কাজ করে আমি আবার তাদের কাছে না যাই কিনা। তো রাতে আবার খাওয়া দাওয়া করলাম। আব্বা আমার দুজনেই খুবই সফট। পরের দিন সকালবেলা মায়েরে বললাম যে মা আমি সিলেটে যাব। আমার আম্মারা ঢাকা মাহিরে বলতেছে, উনি আমাকে বলে যাও, মানে খুব নর্মালি বলতেছে, নর্মালি। তাই আমি তখন ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি, সিলেট গেছি। সিলেট যাওয়ার পরে আমি এদিক দিয়ে আবার আরিনের সাথে কথা বলতেছি। আরিন আমাকে বলে যে না এরকমটা হবে না, আমার আব্বা ভালো, এটা ওইটা বলে। অ্যান্ড সিলেটে যাওয়ার পরে আইরিন খুব কান্নাকাটি করতেছে যে তুমি যেভাবেই পারো তোমার আব্বাকে বুঝাও, এই সেই। পরে আমি আব্বুরে ফোন দিলাম। অনেক বছর পর আব্বুর সাথে আমার ফোনে তখন আবার কথা হচ্ছে। ফোন দিয়ে আমি আব্বুরে বললাম যে আব্বু মেয়েকে নিয়ে তো আমি সংসার করবো, মেয়ের বাবাকে নিয়ে না। এখন মেয়ের বাবা কেমন বা মেয়ের বাবার কথার উপরে ডিপেন্ড করে তো আর সংসার হবে না। তো আব্বু প্লিজ তুমি বিষয়টা একটু সফটভাবে দেখো, এবং এটা নিয়ে আমি আসলে মানে তোমার কাছে অনুরোধ করতেছি যে তুমি আসলে মানে আমি ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি, দেন আমি ওর সাথে সংসার করবো। অ্যান্ড তুমি বিষয়টা নিয়ে বাবা আর কোনো কথা বলো না, তুমি মানে মেনে নাও। এভাবে খুব ফোনে ইমোশনালি কান্নাকাটি করি। এবং কান্নাকাটির একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে বলে যে ফাইন ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম যে তুমি ওরা পছন্দ করো, ওকে বিয়ে করবা বা ওর সাথে থাকবা, তো সব কিছুই ঠিক আছে, বাট আমার কথা তো তোমাকে মানতে হবে। আমি তখন বললাম যে আব্বা আমি তোমার সব কথা মানতে রাজি আছি, তুমি যেটা বলো আমি সেটাই করবো। আমার আব্বা বললো ওয়েল ডান, আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে তুমি সিলেট থেকে কমপ্লিটলি চলে আসতে হবে। যেটা প্রথমে বলেছি সেটা আমি জানি তুমি ধর্মবিশ্বাসী একজন ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি দিনের পথে চলো এবং ইসলাম ধর্মের প্রতি তোমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা। সেই বিশ্বাস আর ভালোবাসা থেকে পবিত্র আল কোরআনে হাত দিয়ে তোমাকে শপথ করতে হবে তুমি কখনো সিলেটে যাবা না, তোমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ রাখবা না, এবং আমি সর্বোপরি আমার ছেলে হিসাবে আমি তোমাকে ওই পরিবার থেকে বিয়ে করে আনবো। ছেলের বাবা মানে মেয়ের বাবা যেমনই হোক আমি সব বাদ দিব, আমার বড় ছেলে হিসেবে আমি ওই পরিবার থেকে তোমাকে বিয়ে করে আনবো। কিন্তু আমার শর্ত হচ্ছে এটা, মানে ঘুরে ফিরে শর্তই একটাই যে আমি আমার সিলেটের বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারবো না, ওনাদের কাছে যেতে পারবো না, ওনাদের সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে পারবো না, মানে ওনার কথাই হচ্ছে এটা। তাই আমি ওই দিন একটু রাগ করে গেলাম, মানে একটু রাগ করে আমি আসলে আব্বার সাথে কখনো এরকম মিসবিহেভ করিনি। ওই দিন ফোনে আমি ওনার সাথে একটু খারাপ আচরণই করি, এবং উনি আমাকে লাস্ট একটা কথাই বললো যে এগুলো তো আসলে সিলেটের ওই জায়গা থেকেই শিখছো, যে বস্তিতে থাকো বা যাদের সাথে থাকো এদের সাথে থেকে তো এরকম ব্যবহারই শিখবা, এই জন্যই তো আমি ওখান থেকে তোমাকে নিয়ে আসতে চাই কমপ্লিটলি। বাই দ্য ওয়ে তুমি আর আমাকে ফোন দিও না। এটা বলে আব্বা আমার নাম্বারটা কাটে, আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেয়, মানে ব্ল্যাক করে দেয়। নাম্বারটা ব্লক করার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আব্বু আমার নাম্বার ব্লক করে দিল। সেদিন রাগ করে আর কথা বলি না, এবং দেখা গেলো যে আমি আর আইনের সাথেও কথা বলি না। আইন আমাকে ফোন দেয় কথা বলি না, আমি ওর সাথেও কথা বলি না। অ্যান্ড 2 দিন পরে ও পুনরায় আবারও সিলেটে চলে আসছে। এসে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে যে আমি আর ব্যাক করবো না, তুমি আমাকে এখানে রেখে দাও। আমি বললাম এটা তো সম্ভব না, আমি যে তোমাকে এখানে রাখবো কীভাবে রাখবো, এবং তোমার আব্বা যে পরিমাণের মানে কঠিন মনের মানুষ, তোমাকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। ও আমাকে বলে আমি জানি না, বাট আমি এটাই জানি যে আমি এখান থেকে এক পাও যাবো না, আমি এখান থেকে যদি যাইও আমার লাশ যাবে, বাট আমি যাব না। এবং এটা হতে পারে না আইরিন, এটা তোমার সম্পূর্ণ রকমের পাগলামি, এবং এই পাগলামি তুমি এখন করতে পারো না। ও আমাকে বলে যে না প্লিজ আমি এখান থেকে যাবো না, সেম আগের মতো আগের কন্ডিশনে ও ভাই কান্নাকাটি করতে শুরু করছে। আচ্ছা ঠিক আছে যাও, রাখলাম। রাখার পরে এদিক দিয়ে ওর আব্বা আম্মা তো পাগলের মতো আমার খুঁজতেছে, এবং তারা সম্ভবত আমার ওই যেহেতু আমার আব্বার ঠিকানাটা তারা জানে, আমার ওই আব্বার ঠিকানায় গেছে, ঢাকা ঠিকানায়। এবং ঢাকায় যাওয়ার পরে তারা সম্ভবত আমার গ্রামের যে ঠিকানাটা আছে সিলেটে, আমার সিলেটের বাবা মায়ের ঠিকানা মনে হয় তারা দিয়ে দেয়। এবং তারা পুরো ঘটনাটা মানে আমার যেটা মনে হয় যে আমার ওই আব্বু পুরো ঘটনাটাই হচ্ছে ওই আইরিনের বাবাকে বলে দেয়, এবং বলে দেওয়ার পর আইরিনের আব্বা ডিরেক্টলি হচ্ছে আমাদের গ্রামে আসে। এটা আমি পরে জানতে পারি। এবং গ্রামে এসে অনেক ঝামেলা করে পুলিশ নিয়ে আসে, এবং ওই পুলিশ ঢাকা থেকে নিয়ে আসে, মানে রিয়েল পুলিশ না ফেক পুলিশ আমি সেটাও জানি না। ওই পুলিশ দিয়ে আমার আব্বাকে তখন ধরে নিয়ে আসে ওখান থেকে। 2 দিন অতিবাহিত হয়ে গেল, আমার আব্বার কোনো রকমের সন্ধান পাওয়া যাচ্ছে না, এবং আমরা বিভিন্ন ধরনের থানা লেভেলের প্রশাসন লেভেলের অনেকের সাথে যোগাযোগ করতেছি, আমি নিজে যোগাযোগ করি, বাট তারা কেউই আসলে বলতে পারে না যে আমার আব্বাকে কোথায় নিয়ে গেছে। আমাদের যে লোকাল থানা ছিল ওই থানায় যোগাযোগ করলে পরে তারা বলে যে না আমরা তো আপনার বাড়িতে যাই নাই, বা আমাদের কোনো সদস্য আপনার বাড়ি থেকে কাউরে উঠাই নিয়ে আসে নাই। তাহলে আমার আব্বাকে উঠাই নিয়ে গেল কে? ওই সময় কিন্তু আমি আর আইরিন বিয়ে করে ফেলি, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমরা একটা কাজে অফিসে গিয়ে দুজনে বিয়ে করে ফেলি, এবং আমরা একসাথেই থাকি, এবং মানে আমাদের বাসরও হয়।
দিন আমি তখন আব্বাকে খুঁজে পাই না। টোটালি 15 দিন কেটে যাওয়ার পরে আমার মা তখন, আমার সিলেটের মা তখন কান্নাকাটি করতেছে। আমি আবার আমার আব্বার সাথে যোগাযোগ করার ট্রাই করি, বাট আমার আব্বা আমার ফোন ব্লক করে রাখছে। আমি মায়েরে ফোন দেয়, মানে আমার ঢাকার যে মা আছে ওই মাকে ফোন দিই এবং ঢাকার মাকে ফোন করে বলি যে এই ঘটনা। উনি বলে আমি সব কিছুই জানি না, আর তোমার আব্বা তোমার সাথে কথা বলার জন্য ইচ্ছুক না, উনি তোমার সাথে কথা বলবে না। আমি তখন পাগলা কুকুরের মতো লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে আইরিনের বাবাকে কল দিই এবং ওনাকে কলটা দেওয়ার পরে উনি আমার সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করে, মানে খারাপ ব্যবহারের উনি আর কোনো কিছু বাকি রাখে না। লাস্ট উনি আমাকে জাস্ট 72 ঘন্টা টাইম দেয় যে 72 ঘন্টার ভিতরে যদি ওনার মেয়েকে আমি ওইখানে না দিয়ে আসি, ঢাকায় না দিয়ে আসি, তাহলে সুরমা নদীর পারে আমার আব্বা লাশ পাওয়া যাবে। টাইম 72 ঘন্টা, ঠিক এখন থেকে শুরু, এই বলেও তখন ফোনটা কেটে দেয়। আমি তখন মানে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাই যে মানে না পারি এদিকে যাইতে, না পারি ওদিকে যাইতে। আমার সিলেটের যে মা আছে ইনিদের তো কোনো অপরাধ নাই, ছোটোবেলায় জন্ম হবার পর তারা আমাকে হারাইছে। এরপরে এরকম বয়সে আমি তাদের কাছে আসছি এবং আসার পর আমি ঠিক এরকম একটা কাজ করে বসছি আজকে। আমার মা আমার দিকে তাকায় তাকায় কান্না করে এবং আমার কাছে মনে হয় যে আমার নিজের স্বার্থের জন্য, আমার নিজের ভালো থাকার জন্য, আমার নিজের ভালোবাসার মানুষটাকে জয় করার জন্য আমি আমার মাকে এই বয়সে বিধবা করে দিব। মানে আমার ওই মেমোরিজ তখন এতটাই খারাপভাবে কাজ করতেছিল আমি আসলে বলতে পারবো না। একদিন আমি আইরিনকে মানে সিলেটে যেখানে রাখতাম ওখানে রেখে ওর বাবারে ফোন দিই। মানে আমার কথা হচ্ছে আমার নিজের বাবাকে আমাকে বাঁচাইতেই হবে, আমার জন্মদাতা পিতাকে আমাকে বাঁচাইতে হবে যে কোনো ওয়াইতেই হোক। এবং আমি যদি মানে সিলেটে এখন আমার আইরিনকে আমি ওর বাবার হাতে তুলে না দিই তাহলে আমার বাবাকে মেরে ফেলবে। কারণ আমি আমার আপন বাবা, মানে যিনি আমাকে ছোটোবেলা থেকে বড় করেছে, আমার ওই ঢাকার বাবার মুখে আমি যা শুনেছি আইরিনের বাবার বিষয়ে, আমার বাবাকে মারা আর একটা মুরগি জবাই করো ওনার জন্য একই কথা। তো আমি শিওর ছিলাম আমার আব্বাকে মেরে ফেলবে। এই ভয়ে আমি তখন আইরিনকে যে বাসায় রাখছি ওই বাসার ঠিকানাটা পরে আমি ওর বাবাকে দিয়ে দিছি। ওর বাবা তার লোকজন দিয়ে আইসা দুপুরবেলা ওরে বাসা থেকে উঠে নিয়ে চলে গেছে। বাড়িওয়ালা বললো এই ঘটনা, আমি বললাম যে ঠিক আছে নিয়ে যেতে দেন, ও নিয়ে চলে গেছে। এবং ওরে নিয়ে যাওয়ার ঠিক 2 ঘন্টার মাথায় আমি আমার আব্বুরে পাই। আমার আব্বুরে একটা লোকেশন দিয়ে ওখানে আব্বুরে পাই। আব্বুকে খুব মারে, আব্বুর হাতে পায়ে প্রচণ্ড মাইরে দাগ পাই। আমরা আব্বুকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাই। আব্বুকে হসপিটালে ভর্তি করে আমি আব্বুর সাথে দৌড়াদৌড়ি করি। এরই মাঝে 15 থেকে 16 দিনের মাথায় আমি আব্বুকে নিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করতে, আমি আইরিনের কোনো খবর নিতে পারি নাই। এবং একটা পর্যায়ে আমি জানতে পারি যে আমার ভালোবাসার মানুষ আইরিনের বিয়ে হয়ে গেছে ফ্রান্সের এক ছেলের সঙ্গে। আমি বিয়ের কথাটা শুনে খুব কষ্ট পাইছি, মানে এতটাই কষ্ট পাইছি যে আমি আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। আর আইরিন আমার উপরে খুব রাগ করেছে, মানে প্রচণ্ড রাগ করেছে। ও জেনে গেছে যে আমি ওকে ওই বাসার ঠিকানা দিয়েছি ওর ফ্যামিলিকে এবং ওর ফ্যামিলি ওই বাসা থেকে ওকে নিয়ে গেছে। তো কষ্টটা এত তীব্রভাবে লাগছে যে মানে যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। এবং শুনতে পাইছি ওরে ফ্রান্সে নিয়ে চলে গেছে, ওইখানেও আছে। তো খুব কান্নাকাটি করছে, আব্বুকে বাসা থেকে নিয়ে আসছে। এবং তখন ওই মুহূর্তটাতে আমার ওই ঢাকার বাবা এবং ঢাকার মা তারা কেউ আমার সাথে যোগাযোগ করে না। এবং আব্বুকে হসপিটালে ট্রিটমেন্ট করতে অনেক টাকা চায় এবং সেই টাকাও আমি নিজ থেকে দিই, আমার কাছেও তেমন কোনো টাকা পয়সা নেই। ওই মুহূর্তটাতে আমি তখন একেবারে নিজে একজন খেটে খাওয়া দিন মজুরের মতো চায়ের বাগানে কাজ করতে থাকি সকাল থেকে বিকাল পর্যন্ত। কারণ সর্বোপরি কথা হচ্ছে সংসার চালাতে হবে, মানে আমার সংসার চালাতে হবে। সংসারের দিকে ফোকাস দিতে গিয়ে আমি তখন এইভাবে মানে আপনার চায়ের বাগানে কাজ করতে শুরু করি। ভাগ্যে আল্লাহ তাআলা উপরওয়ালা যা রাখছে তাই হবে। আমি দিনকে রাতকে দিন বানিয়ে আমি তখন কাজ করি। এইভাবে একদিন 2 দিন না প্রায় 1 বছর মতো আমি চায়ের বাগানে কাজ করি, 1 থেকে 1.5 বছরের কাছাকাছি হবে। অ্যান্ড ওই মুহূর্তটাতে আমি মাঝে মাঝে অনেক পোস্ট করতাম ফেসবুকে, মানে আমি খুব ইমোশনাল পোস্ট করতাম। যেমন আপনার চায়ের বাগানে বসে আছি, আর আমি যেহেতু দেখতে শুনতে একটু ভালো ছিলাম, তো বাগানে বসে থাকলে আমার লুকিংটা খুব সুন্দর আসতো। এবং সেখানে আমি ফেসবুকে পোস্ট করতাম আমার হারানো অতীত নিয়ে, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে এবং বিভিন্ন মর্মান্তিক ঘটনাগুলো আমি তখন আমার মানে ফেসবুকের মাধ্যমে তুলে ধরতাম, এই কথাগুলো আমি মানুষকে জানাতাম। এবং এরকম করতে করতে হঠাৎ করে এক সময় আইরিন আমাকে নক করে। মানে আমি তখন নাম্বার চেঞ্জ করে ফেলে নতুন একটা নাম্বার ইউজ করি। দেন ও আমাকে মেসেঞ্জারে আমার নাম্বারটা চায় ওর আইডি থেকে। ওর আইডিটা অবশ্যই আমি ব্লক করে দিয়েছিলাম, ঠিক সেম আরেকটা আইডি খুলে মানে ক্লোন দিয়ে, তা ওইটা দিয়ে আমাকে নক করে। পরে ওর মেসেজটা পাওয়ার পরে মানে জাস্ট জানতে ইচ্ছে করতেছিল যে ভালোবাসার মানুষটা কেমন আছে। শুধু তো ভালোবাসার মানুষও না, ও তো আমার বউও ছিল। ও তো আমার সাথে ডিভোর্স হয়নি, তালাক হয়নি, কিছুই হয়নি। আমার কাবিনের ব্যাপারটা এখন আমার কাছে পড়ে আছে, কিন্তু ও তো অন্য কারো হয়ে গেছে। বাই দ্য ওয়ে, পরে মেসেঞ্জারের মাধ্যমে কথা হলো, আমাকে নাম্বার চাইলো, আমি তখন নাম্বার দিলাম। তো আমার সাথে নাম্বারে যোগাযোগ করলো, যোগাযোগ করে বলতেছে তুমি কেমন আছো, মানে খুব কান্নাকাটি করতেছে। আমি বললাম যে কান্নাকাটি কেন করতেছে? ও বলে আমি প্রেগনেন্ট হয়েছিলাম, বাট আমি বাবু নষ্ট করে ফেলছে। এইটা আমার বলছিল যে কেন তুমি বাবু নষ্ট করলা কেন? আমাকে বলে বাবু নষ্ট করছি তার কারণ হচ্ছে আমি এই লোকের সংসার করবো না।
আমি বললাম কেন করবো না? আমাকে বলে আমি আজ হোক কাল হোক তোমার কাছে চলে যাব। আমি বলছি আরে পাগল, আমি তো বিয়ে করে ফেলছি, এমনিই বলি। আমাকে বলে বিয়ে করে ফেলছো, ওই বউকে ডিভোর্স করে দিবা। আমি বলি এটা তো পসিবল না, আমি ওকে ডিভোর্স কেন করবো, ওর তো কোনো অন্যায় নেই। বলে না তুমি ওকে ডিভোর্স দিবা, ওকে ডিভোর্স করবা, দেন আমি তোমার সাথে সংসার করবো। আমি বললাম আইরিন তুমি ফ্রান্সে আছো, অনেক ভালো আছো, অ্যান্ড এরকম পাগলামি করার কোনো রকমের মানে হয় না, তুমি আমার সাথে পাগলামি করো না। অ্যান্ড আফটার দ্যাট তুমি ভালো থাকো, তুমি ওখানে সুস্থ থাকো, আমি তোমার জন্য দোয়া করি। বাংলাদেশ থেকে অলওয়েজ আমার জন্য মানে আমার তরফ থেকে তোমার জন্য দোয়া থাকবে। আমাকে বলে আমি এই লোকের সংসার করবো না, কখনোই এই লোকের সংসার করবো না, আমি এই লোকের সাথে থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবা। প্রচণ্ড রকমের কান্নাকাটি করে, মানে এতই কান্নাকাটি করে যে ওকে আমি বুঝাতে পারি না। এক পর্যায়ে আমি যে ঠিক আছে তুমি যদি এরকমই করতেছ, মানে আবারও সে আগের মতো কান্নাকাটি করে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং ভেবি নষ্ট করে ফেলেছে, এটা ওইটা বলে। একবার যে আমিও ভাই অনেকটা উইক হয়ে যায়, মানে ওর প্রতি অনেকটা দুর্বল হয়েছে। আবার সে আগের মতো করে কথাবার্তা শুরু করি। ও একটা সময় ফ্রান্সে ওর হাজব্যান্ডের সাথে মানে সেপারেট হয়ে যায়। হাজব্যান্ডের সাথে সেপারেট হওয়ার আব্বা আম্মা নামে ও নিজে মামলা করে যে ওর আব্বুকে জোর করে বিয়ে দিয়েছে, আমি ওর লিগের হাজব্যান্ড আছি। এবং ওরকমভাবে ওর আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে, ওর পরিবারের মনে আঘাত করে ও পুনরায় সে ফ্রান্স থেকে আবারও চলে আসে আপনার সিলেটে। তো ও আমাকে কিন্তু বারবার বলছিল যে তুমি ফ্রান্সে চলে আসো, আমি তোমার ভিসার প্রসেস করব এবং যত টাকা লাগে আমি খরচ করব, তুমি চলে আসো, আমি তোমাকে ফ্রান্সে নিয়ে যাব। বাট আমি আসলে আর ওর কাছে যাই নাই, মানে আমার যাওয়ার ইচ্ছা ছিল না। এটা যেহেতু বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড আছে, এবং ওকে যে ভদ্রলোক বিয়ে করছে তার তো কোনো অপরাধ নাই, এবং আমি কেন শুধু শুধু তারাই কষ্ট দিব? এই জন্য আমি আর ফ্রান্সে গেলাম না। এবং না যাওয়ার কারণে ও ফ্রান্স থেকে তখন চলে আসে সিলেট। এবং সিলেটে আসার পরেও আমার সাথে আবারও আগের মতো করে যোগাযোগ করে এবং যোগাযোগ করে আমার সাথে থাকতে শুরু করে। তো এখনও সিলেটে আসার পর আমি পুনরায় তাকে আবারও ওই মানে যেরকমভাবে বিয়ে করা দরকার ওভাবে আমি তাকে পুনরায় আবারও একজন হুজুর ডেকে তাকে আমি আবারও বিয়ে করি, নতুন করে বিয়ে করি। তো বিয়ে করার পর ও তখন আমার সাথে আছে, সিলেটেই থাকতেছে। অ্যান্ড ও জানি একটু কেমন হয়ে যায়, মানে কেমন বলতে কি জানেন, মানে আমি ওর ভিতরে এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যেটা আমি আসলে খুব মাঝে মাঝে চিন্তা করছি এটা কীভাবে সম্ভব। মানে ও এক অদ্ভুত রকমের একটা মেয়ে, মানে অদ্ভুত রকম বলতে ভয়ঙ্কর রকমের অদ্ভুত একটা মেয়ে। মানে এই যে ফ্রান্সে ছিল একজন ফ্রান্সে থাকার পরে তার যে লাইফ স্টাইল, তার চলাফেরা যেটা, মানে এটা একটা আলাদা। এবং গ্রামে আসার পরে, সিলেটে আসার পরে তার ওই লাইফ স্টাইল, তার চলাফেরা সব কিছুই কেমন জানি পরিবর্তন হয়ে যায়। মানে সর্বোপরি কথা হচ্ছে সব রকম পরিবেশের সাথে খুব সহজে ম্যাচ করে নিতে পারে, আপনার সব পরিস্থিতির মাঝে খুব সহজেই নিজেকে সহজভাবে ম্যাচ করে নেয়। যেমন সিলেট আসার পরে ও মাটির চুলাতে রান্না করতেছে, মানে ছাগল চড়াইতেছে, এরপরে আবার চায়ের বাগানে গিয়ে 1-2 ঘন্টা চায়ের পাতা তুলতেছে, আমার আম্মার সাথে ঘুরে বেড়াইতেছে। এবং একেবারে একটা গ্রামের সহজ সরল মেয়ে যেরকম করে চলে না ভাই, ঠিক এইভাবেই ও চলাফেরা করতে শুরু করে। মানে ওর লাইফ স্টাইল, ওর চলাফেরা, এগুলো দেখলে আমি জাস্ট তাজ্জব হয়ে যাই, হাউ ইজ পসিবল একটা মেয়ে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকার পরে, এত বড় একটা বড় লোকের মেয়ে, এত বড় একটা ফ্যামিলিতে বিলং করার পরে এই মেয়েটা এসে এখানে কীভাবে ম্যাচ হয়ে গেল। ও আপনার সকালবেলা আমার সাথে লার্কির উদ্দেশ্যে যাইতো এবং ওখান থেকে লার্কি খুঁজে আনতো, দুপুরবেলা ওই আপনার মাটির চুলাতে ওই লার্কি দিয়ে রান্না করতো, এবং এরপরে ওই রান্নার খাবার আমি আর আব্বা দুপুরে একসাথে গিয়ে গরম গরম খাইতাম। মানে মুহূর্ত ছিল না, মনে হয় যেন স্বর্গে ছিলাম আর কি, এমন একটা অবস্থা। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি চায়ের বাগানে গেছি কাজ করার জন্য, এবং কাজ করা ওই অবস্থার মধ্যে হঠাৎ করে আমার কাছে খবর আসলো যে আইরিনের অবস্থা নাকি খুব খারাপ, আইরিন নাকি প্রচণ্ড রকমের এই ভূমি টুমি করতেছে, এবং মানে ওর চোখ টোক টানা দিয়ে ফেলছে, খুব ভয়ানক অবস্থা। ওটা জানার পর একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এরকম হওয়ার তো কথা না, ওইরকমটা কেন হইলো। আমি তখন দৌড়ে দৌড়ে করে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর যেটা দেখলাম যে আসলেই রাইট, ওর চোখ টোক বড় করে ফেলছে, খুব খারাপ একটা অবস্থা, এবং হাতের মধ্যে মানে কেমন জানি একটু অন্যরকম অবস্থা, এবং আমি ওর মুখের মধ্যে অন্যরকম কিছু একটা দেখতে পেলাম। পরে আমার আম্মা বলতেছে যে একটু কবিরাজরে নিয়ে আয়, কবিরাজরা ডেকে। কেন কবিরাজকে ডেকে আনবো? আমি তখন কবিরাজ ডেকে আনছি, এবং কবিরাজের মুখের দিকে তাকে বলতেছে যে ও আমাদের বাড়ির পিছনে, মানে আমরা যেখানে থাকতাম এটার অনেক পিছনে আপনার একটা মানে হিন্দুদের আগে একটা মন্দির ছিল, মানে ওটা মন্দির ছিল, বাট যে কোনোভাবে রাস্তা বানাতে গিয়ে মন্দিরটা ভেঙে যায়, এবং ওই রাস্তা বানাতে গিয়ে মন্দিরটা ভেঙে যাওয়ার পরে রাস্তার পাশে একটা গাছ আছে আপনার। এই গাছটা আসলে কি গাছ এটা আমরা আজও কেউ বলতে পারি না, না আমি না আমাদের এলাকার কোনো মানুষই বলতে পারে যে গাছটা কী গাছ। বাট এই গাছটা ভয়ঙ্কর রকমের একটা গাছ, অদ্ভুত একটা গাছ, এবং এই গাছটার কারণে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা অর্ধেক ঢাকা পড়ে গেছে। এটা রাস্তা, মোটা একটা রাস্তাটা অর্ধেক ঢাকা পড়ে গেছে। কিন্তু এই গাছটা একবার যারা রোড কর্মী ছিল ওই একটা লোক নাকি মানে এই গাছটা কাটতে গেছিলো। এই গাছটার মধ্যে 2-1টা মানে কোপ দেওয়ার পরে, দাও দিয়ে কোপ দেওয়ার পরে এই লোকটা গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় ওই সিলেটের ওইখানে। এবং এরপর থেকে দেখা যায় যে কেউ ওই রাস্তার ধারে যায় না,
সবাই রাস্তাটাকে খুব ভয় পায় এবং মানে রাস্তা বলতে ওই গাছটাকে অনেক ভয় পায় অনেকেই। মানে এই গাছটার জন্য মানে রাস্তাটা অর্ধেক মানে ধামা হয়ে গেছে। অলওয়েজ মাঝে মাঝে ওখানে জ্যামও থাকে, এই রাস্তাটা কেউ কাটে না, মানে ওই গাছটা কেউ কাটে না। এবং ও নাকি কবিরাজের মুখে জানতে পারে দুপুরবেলা ওই গাছের কিছু ঢাল কাটতে গেছিলো। মানে অনেকগুলো ঢাল আছে না, এই গাছটা কিন্তু আবার চারপাশ থেকে এরকম নুয়ে আছে, মানে ওর শাখা প্রশাখাগুলো নিয়ে ঢালগুলো একদম মাটিতে নুয়ে আছে। তো ওইখান থেকে ও আসলে দাও দিয়ে কিছু মানে গাছের কিছু অংশ কাটতে গেছিলো, যেটা দিয়ে ও রান্না করবে আর কি, এরকম একটা অবস্থা আর কি। তো এখন ওইটা যখন এখন ওইখানে যে কবিরাজ গেল, কবিরাজ আমাকে বলতে আসছে যে ওই গাছের মধ্যে হিন্দুদের অনেক বড় একজন জিন ছিল, মানে হিন্দু জাতির একজন বড় জিন ছিল, এবং ওই জিনের গায়ে কোপ লেগে যায়, মানে ওর দায়ের কোপটা ওই জিনের গায়ে লাগে এবং লাগার কারণে ওই জিন ক্ষিপ্ত হয়ে ওকে ধরে বসে। আমি তখন বললাম যে এটা ঠিক করে দেন। কবিরাজ আমাকে বলে যে আমি ঠিক করতে পারবো, তবে সাময়িক সময়ের জন্য। আমি এটা মানে সারা জীবনের জন্য ঠিক করা আমার জন্য এটা সম্ভব না, আমি হয়তো সাময়িকের জন্য ঠিক করতে পারবো। এবং এটা যে ধরনের মানে যেই জিনিসটা মানে যে কালিটা ওকে ধরছে এটা খুব মারাত্মক, এটা আমার দ্বারাই কেন সিলেটের কেউ এটা পারবে না। তারপরে আমি বললাম যে আপনি আপাতত বন্ধ করেন। পরের দিনই তাবিজ তোমান দেয়, সব কিছু দেওয়ার পরে এই ধরেন আপনার আধা ঘন্টা 40 মিনিট ঠিক থাকে, আবার ওই তাবিজ থাকা অবস্থায় ধরে বসে, মানে শরীরে তাবিজ আছে এর মধ্যে আবার ধরে বসে। আমি চিৎকার করে যে এটা কেন, মানে আমাকে বলে, মানে ও নিজের কণ্ঠে আমাকে বলে যে তুই কি মনে করছিস, তুই আমাকে তাবিজ দিয়ে বন্দি করে রাখতে পারবি? তুই তাবিজ দিয়ে আমার কাছ থেকে যে আমার এত বড় ক্ষতি করছে আমি ওরে খুব মারবো। এবং ওকে যে মারে ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মানে হঠাৎ করে এমন জোরে থাপ্পড় দেয় যে ওর মানে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়, মানে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়। মানে এমন একটা অবস্থা, মাঝে মাঝে চুলে ধরে টানাটানি করে, মানে চুল টেনে ছিঁড়ে ফেলে, মানে ও নিজে টানে, মানে আমি তো দেখি যে নিচে টানতেছে, নিজের চুল নিজে টানে, নিজের গালে নিজে মারে, শেষ পর্যন্ত হাত পা বেঁধে রাখি। এবং হাত পা বেঁধে রাখার একটা পর্যায়ে ওই খারাপ জিনটা ওর সাথে শারীরিক সম্পর্ক শুরু করে। মানে কীভাবে শারীরিক সম্পর্ক করে, আমি আরও শুয়ে আছি এবং শুয়ে থাকার মধ্যে হঠাৎ করে ও চিৎকার দেয়, এবং আমি চিৎকার দিলে শরীরের এমন কিছু জায়গায় আমি ব্লাড দেখতে পাই, রক্ত দেখতে পাই। এবং আমি এই জিনিসগুলো যখন কবিরাজের সাথে আলোচনা করি, অ্যান্ড কবিরাজ আমাকে বলে যে এই খারাপ জিনটা ওর সাথে এই কাজগুলো করে এবং যার জন্য ওর আজকে এই অবস্থা। আমি তখন ভাই পাগল হয়ে যাই যে আসলে ওকে কিভাবে বাঁচাবো বা কিভাবে কি করব, কোনো কিছু বুঝতে পারি না। এবং এক পর্যায়ে আমি তখন একটা আপনার কবিরাজের সন্ধান পাই, হিন্দু কবিরাজ, বা ওনার বাড়ি সিলেটে, মানে ইয়াতে আপনার ইন্ডিয়াতে। তো ওনার সন্ধান পাই এবং আমি একদিন কি করি ওনার সাথে দেখা করার জন্য যাই। মানে আমাদের সিলেটের মানে বর্ডার পার হয়ে অবৈধভাবে আমি তখন ওই কবিরাজের বাড়িতে যাই। এবং তিনি হচ্ছে হিন্দু ধর্মের একজন কবিরাজ, তিনি একটা মানে একটা পাহাড়ের মধ্যে থাকে, ওখানে তিনি উপাসনা করে। ওনার কাছে যাওয়ার পরে তিনি আমাকে বললো যে ঠিক আছে সমস্যা নেই, আমি এটা থেকে তোমার বউকে বাঁচাই দিতে পারবো, এই তবে তোমাকে একটা মানত করতে হবে, বা হিন্দুদের যে মানত হয়। আমি বললাম যে ঠিক আছে, আমি একটা মানত করলাম। এরপরেও আমাকে বললো যে ঠিক আছে তুমি চলে যাও। আমি প্রসাদ খেলাম, খাওয়ার পরে আমাকে একটা পানি দিল, মানে উনি খুব নর্মালি একটা পানি দিল, যে একটা পানি দিল একটা মাটির পাতিলার মধ্যে, এবং পানিটা উপর দিয়ে খুবভাবে বেঁধে দিল, এবং বাঁধার পরে পানির মধ্যে একটা তাবিজ দিয়ে দিল, দিয়ে আমাকে বলতেছে যে তুমি এটা নিয়ে যাও, এবং এই মানে পানির যে মানে মুখটা, পানির মুখটা তুমি খুলবা না, পানির যে মুখটা আছে পানির মুখটা তুমি খুলবা না, তুমি চলে যাও এবং গিয়ে মানে অন্য পানির সাথে এই পানিটা মিক্স করে তোমার বউরে গোসল করাবা। এটাই বললো যে অন্য পানির সাথে এই পানিটা মিক্স করি তোমার বউকে গোসল করাবে, এবং ওই গোসলটার পরে তোমার বউর আর কোনো সমস্যা হবে না, এবং তোমার বউ যে ধর্মের আছে সে সেই ধর্মেই পালন করুক, কোনো সমস্যা না, এরপর থেকে তার কাছে এই জিনিসটা আর যাবে না, তুমি এটা শিওর থাকো। পানির মধ্যে তিনি কিছু জিনিস মিক্স করে দেয়, কী কী মিক্স করে ওটা আমি জানি না, বাট পানিটা অনেক স্বচ্ছ আমার কাছে মনে হলো। এবং বড় বোতল, মানে বড় বোতল মাটির আপনার যে দইয়ের পাতিলাগুলো হয় না, দইয়ের পাতিলার চেয়েও আরেকটু বড় করে ওটা বাঁধে এবং এটা একটা আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এখন বর্ডার দিয়ে ঢোকার জন্য কিন্তু কিছু টাইম থাকে, কারণ আমি যেহেতু অবৈধভাবে ঢুকছি আবার অবৈধভাবে আসবো, ওইটা কিন্তু টাইমিংয়ের মধ্যে আমাকে আসতে হবে। ওই টাইমিংয়ের মধ্যে আমি তখন আসতেছি যে দুপুর 2টার মধ্যে বর্ডারে যে লোক থাকবে তার সাথে আমাদের কন্ট্রাক্ট করা, মানে যিনি গার্ড থাকবে, তখন বাংলাদেশে ঢুকে যাব। এখন এই বর্ডারের দিকে যখন আমি ঢুকতেছিলাম, আল্লাহর কি হুকুম আর কি, মানে যেই পুলিশ প্রশাসন থাকার কথা তিনি নাই, আসে অন্যজন, মানে যে থাকলে আমরা বেরিয়ে যেতে পারবো সে নাই, আসে অন্যজন, আমরা তখন এখান থেকে বেরোতে পারবো না। তো আমাদের যে দালাল ছিল সে আমাদেরকে অন্য একটা রাস্তা দেখাই দিল যে এই রাস্তা দিয়ে মানে ঢুকে যাও। তো ওই রাস্তা দিয়ে ঢোকার সময় হঠাৎ করে ইন্ডিয়ান যে পুলিশ ছিল, মানে ইন্ডিয়ান যে প্রশাসনের পুলিশ ছিল, ওই ইন্ডিয়ান পুলিশে তখন হচ্ছে কি আমাদেরকে ধরে নিয়ে দিচ্ছে, মানে আপনার ইন্ডিয়ার যে বিএসএফ মানে বর্ডার গার্ড, ওরা ধরে নিয়ে দিচ্ছে। ওটা আমরা অবৈধভাবে ঢুকতেছি, এই দৌড় দেওয়ার পর আমরা আবার ইন্ডিয়ার ভিতরে দৌড় দিচ্ছি, এবং দৌড়াতে মানে ওরা পিছন থেকে দৌড়াইতে আসে, এবং বর্ডার থেকে মোটামুটি বেশ দূরে একটা বিশাল জঙ্গলের মধ্যে যায়, ওখানে পড়ছে। আমরা প্রায় 6 জনের মতো ছিলাম, আমি সহ। এখন আমার ওই পাতিলাটা কিন্তু আমি শক্ত করে ধরে রাখতেছি যাতে আমার পাতিলা না ভাঙে।
এখন আমি ওই পাতলাটা একটা জায়গার মধ্যে রাইখা অ্যান্ড মানে পাতলাটা এই জায়গাটার মধ্যে রাইখা আমি জাস্ট প্রস্রাব করবো, এই জন্য আমি ওনাদের এখানে বসছে, আবার আমাদের সিগন্যাল যখন আসবে আমরা তখন আবারও ঢুকবো। আমাদের সাথে আমাদের দালাল আছে, দালালে যখন আবার সিগন্যাল দিবে ওই দালালের সিগন্যাল আমরা তখন আবার বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকবো। এখানে বসে আছি, এমন অবস্থার ভিতরে আমার প্রস্রাবে পাইছি, আমি একটু সাইডে গেলাম প্রস্রাব করার জন্য, ব্যাগটা এখানে রাইখা, এবং প্রস্রাব করার পরে আমার একটু টাইম লেগেছে অবশ্য। প্রস্রাব করে আমি আসার সময় হঠাৎ করে ভাই আমি দেখি যে ওই লোকটা ওই পানিটা গটগট গটগট করে খাইতেছে, মানে যে পানিটা আমার পাতিলের মধ্যে রাখা ছিল, মানে মুখটা খুলেই খাইতেছে। এবং এই দৃশ্য দেখে ভাই আমি মনে হয় জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাব। আমি ওই 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 করতেছি যে মানে এরই ভিতরে হঠাৎ করে আমার পিছন থেকে কেউ একজন মনে হলো এসে আমার কলার মধ্যে চেপে ধরলো, এবং এই ধরার পর আমাকে ওখানে মারতে শুরু করছে, মানে জঙ্গলের ভিতরে টাইনে নিয়ে গেছে, এবং টাইনে এমন মারা মারছে যে মানে আমি যখন সুস্থ হই বা আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখি যে আমি হিন্দু পাড়ার মানে আপনার বৌদ্ধ পাড়ার ওই দিকের একটা মহিলার ঘরে আছে, মানে উপজাতি মহিলার ঘরে আছে, ওই মহিলার ঘরে আছে, এবং ওখানে যারা বৌদ্ধ আছে তারা অনেকেই আছে। এরা আমার তখন বললো যে আমি মানে অমত অবস্থা যে তারা আমার চিকিৎসা করতে পারতেছে না। পরে তারা কীভাবে বর্ডারের সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে বর্ডার থেকে তখন আমাকে বের করে দেওয়া হলো, যদি মারা যায় তাহলে ওদের দায়ভার, এই জন্য বর্ডার দিয়ে আমাকে বের করে দিয়েছে বাংলাদেশের দিকে। এখন বাংলাদেশে আসার পরে বাংলাদেশের বিএসএফ যে বলতেছে যে আমাকে মনে হয় ওরা মারছে, মানে ওই দিকের প্রশাসন মনে হয় মারছে, আমি বলে যে আমাকে মারে নাই, আমাকে কিছু করে নাই। এই অবস্থার মধ্যে বাড়িতে আসছি বলতে আমি হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল থেকে মোটামুটি সুস্থ হয়েছে। আমার হাত পা মানে একদম কালো করে ফেলছে আমাকে মেরে, অ্যান্ড কীভাবে আমাকে মারছে আমার কিছু মনে নেই, শুধু মনে আছে আমার কলার চেপে ধরে আমাকে বাড়ির ভিতরের দিকে নিয়ে গেছে, মানে পিছন দিকে। এইভাবেই মানে মোটামুটি একটু সুস্থ হয়ে হসপিটাল থেকে আমি বাড়িতে আসি। আসার পরে আমার মা বলতেছে আমার বউর অবস্থা খুব খারাপ, মানে ওকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না, মানে খুবভাবে হচ্ছে ও মানে আপনার করতেছে, রক্ত বেরোতেছে মুখ থেকে। এবং মা আমাকে আরেকটা কথা বলে, একটা ভয়ঙ্কর সাপ নাকি আজকে 2-3 দিন ধরে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতেছে। মা বলে সাপটা এতটাই ভয়ঙ্কর যে মনে হয় যেন এটা মানুষ, এত মোটা এত বড়, বাড়ির চারপাশে ঘুরে। তা আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ওর তো আমি চিকিৎসাও করতে পারি না, ঠিকও করতে পারি না, এখন আমি ওকে দিয়ে করবো কি। এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে ও যদি সিলেট থেকে চলে যায় তাহলে হয়তো সমস্যাটা দূর হয়ে যাবে, আমি ওর পরিবারের কাছে পাঠিয়ে দেবো, ওর বাবার কাছে, মানে ওর বাবার কাছে গেলে হয়তো ভালো হয়ে যেতে পারে। এই জন্য আমি ওর বাবার সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পর ওর বাবা তখন ডিরেক্টলি আমাকে বলে যে ওনার আরও মেয়ে আছে, ওনার এই মেয়েটা ওনার প্রয়োজন নাই, ওনার এই মেয়েটাকে নিতে চায় না। দেখেন ও অসুস্থের মধ্যে আমাকে বলতেছে, মানে জিনটা যখন ওকে ছেড়ে দেয় তখন একটু ভালো থাকে, ছেড়ে দিতে আমাকে বলতেছে যে আজকে অসুস্থ বলে আমাকে আমার বাবার কাছে দিয়ে দিতে চাচ্ছ, আজকে অসুস্থ বলে আমাকে আমার বাবার কাছে দিয়ে দিবা, এরকমভাবে বলে। অ্যান্ড এরকম করতে করতে একদিন হলো কি আপনার সকালবেলা, সকাল না বলতে দুপুরের দিকে এরকমই হবে, প্রায় 11টা-12টার দিকে আমি বাসা থেকে বেরোলাম, দেখলাম ওই যে সাপটা, আমাদের এখানে একটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছের নিচে বসে আছে। মা যে সাপটার কথা বললো যে বেশ কয়েকদিন ধরে সাপটা এইভাবে মানে ঘোরাফেরা করে বাড়ির চারপাশে। এই সাপটা দেখার পর আমি তখন কী করলাম, একটা লাঠি হাতে নিয়ে সাপটা মারতে শুরু করছি, মানে মারছি, মানে 2-3টা বাড়ি দিছে, এবং সাপটা তখন জাম্প দিয়ে ভিতরের দিকে চলে গেছে। অনেক মোটা বড় আকারের সাপ ছিল, মানে একেবারে মরে যায় না, আঘাত খেয়ে চলে গেছে ভিতরের দিকে। চলে যাওয়ার পর আমি তখন গোসল টোসল করছি, জোহরের নামাজ পড়ছি। এই জোহরের নামাজটা পড়ে বাড়িতে আসতেছি, এমন সময় হঠাৎ করে চিৎকার পড়ছে, এবং চিৎকার পড়ার পরে আমি শুনতে পাই যে মানে বাড়িতে সবাই চিৎকার দিতেছে, এবং শুনতে পাইছি আমার বউরে সাপে কাটছে। মসজিদ থেকে তখন মাত্র বের হয়েছি, বের হওয়ার পরে শুনতে পাই সাপে কাটছে। তখন আসে দেখি যে হ্যাঁ সাপে পায়ের মধ্যে কাটছে, ও মানে খুবভাবে মানে রক্ত বেরিয়েছে, এমনভাবে কাটছে। তা আমাদের এদিকে আসলে ওরকম ওঝা পাওয়া যায় না। পরে কোনো মতে পাটারে বাঁধেই, পাটারে অনেক কষ্ট করে বাঁধার পরে তখন আমি কবিরাজের জন্য রওনা দিছি। কবিরাজের জন্য রওনা দিছি ভাই, এত বৃষ্টি, মানে এত যে বৃষ্টি বলার মতো না, মানে বৃষ্টিতে আমার পুরো শরীর পুরো ভিজে গেছে, রাস্তার মধ্যে এত বৃষ্টি হয়েছে। তো কবিরাজের বাড়িতে গেছি, কবিরাজের বাড়িতে যাওয়ার পরে ওই সাপুরে কবিরাজরা আমি তখন নিয়ে আসতেছি, এক রাস্তা দিয়ে গেছি, আরেক রাস্তা দিয়ে আসছে, মানে আমি তো ওদের রাস্তা চিনি না। ওই রাস্তা দিয়ে আসার পরে আমার শরীর ভিজা, মা আমারে বলে কিরে তোর শরীর ভিজা কেন, আমি বললাম বৃষ্টি হয়েছে। কবিরাজও আমার দিকে তাকে আছে, মাও তাকে আছে যে বৃষ্টি হয়েছে রে, কী ধরনের কথা, মানে ওরা তো বৃষ্টি দেখে না। এবার কবিরাজ কে করলো, আমার বউরে ধরলো হাতে ধরে, বলতেছে উনি তো নাই। কি বলেন উনি নাই? বলে হ্যাঁ উনি তো নাই। আমি বলি নাই মানে বুঝি নাই। কবিরাজ বলে মারা গেছে। আমি তখন ওরে নিয়ে দৌড় দিছি, এবং দৌড় দিয়েছি, মানে ওরে নিয়ে আমি হসপিটালে যাব। হসপিটালে নিয়ে গেছি, হসপিটালে নিয়ে যাওয়ার পরও আমাদের যে ক্লিনিক ছিল ওখানকার ডাক্তারও বলতেছে যে নাই। পরে ডাক্তার বলতেছে আমরা তো পুলিশ কল করবো, যেহেতু এটা মারা গেছে বা আত্মহত্যা বা এটা ভেবেছে যে না ওকে সাপে কাটছে। তো যাই হোক হসপিটাল থেকে বুঝে বাড়িতে আনছি।
আনার পর ওর বাপ মায়ের ফোন দিছি যে ওরা সাপে কাটছে, ওর অবস্থা ভালো না। ওর বাবা আসে নাই, ওর মা আর ওর ছোট বোন আসছে। ওর মা ওর ছোট বোন আসছে এবং ওনাদের সামনে তখন আমি ওকে দাফন করি। ওনারা থাকে, ওনাদের সামনে ওকে মাটি দিই। আমাদের বাড়ির পিছনেই ওকে দাফন করি। যদিও ওর মা বলছিল নিয়ে যাবে, তা আমি আর নিতে দিই না। আমার আব্বা বলে নিতে দিস না, নিলে ওইখানে গিয়ে একটা ঝামেলা করবে ওরা, তা নিতে দিই না। পর আমি ওখানে দাফন করে দিই। এবং দাফন করে দেওয়ার পরে যেদিন দাফন করে আমি সারাটা রাত ওর কবরের কাছে থাকি, মানে সারাটা রাত কান্না করি। অ্যান্ড মাঝামাঝি সময় মানে রাত্র প্রায় 2:30-3টার দিকে আমার কাছে মনে হলো ও মনে হয় কবরের ভিতর থেকে আমাকে ডাকতেছে। 2টা ডাক মনে হয় আমাকে দিল, যে আনবির আনবির বলে 2টো ডাক দিল। তা আমি আর এই জিনিসটা মানে ভালোভাবে নিলাম না, বা ডাক দিছে বা এটা আমি নেই। পরে এর পরের দিন রাতে আমি তখন ঘরে ঘুমাইছি। ঘরে ঘুমানোর পরেও একইভাবে শুধু খবর থেকে আমাকে 2টা ডাক দিছে, আনবির আনবির বলে 2টা ডাক দিছে। ডাক দেওয়ার পর আমার যে মসজিদে আমাদের যে হুজুর ছিল, মসজিদে হুজুরের কাছে গিয়ে আমি বললাম যে হুজুর এই ঘটনা। হুজুর বলে আপনি ওকে বেশি ভালোবাসতেন, তো এই জন্য হয়তো আপনি রাতের মধ্যে এরকম কোনো কিছু দেখেন, অ্যান্ড এটা আসলে এরকম কিছু না। এবং এরপরে রাতে আমি স্বপ্নে দেখেছি আমাকে বলে আমি কবরে জীবিত আছি, আমাকে তুমি নিয়ে যাও। কবরে জীবিত আছে, আমাকে তুমি নিয়ে যাও। এরপরে এক সাপুরিয়া, মানে আমাদের সিলেটেরই এক বড় আকারের এক সাপুরিয়ার সাথে আমি বিষয়টা নিয়ে যোগাযোগ করি। সাপুরিয়া আমাকে অনেক সময় বলে যে রোগী মারা গেলে ওদের জানটা কিন্তু থাকে, সাপে কামড় দিলে হয়তো শিরা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু রোগী মারা যায় না। আপনার ওয়াইফ সম্ভবত বেঁচে আছে, আপনি আমাকে নিয়ে যান, আমি দেখি ওনাকে বাঁচাতে পারি কিনা। পরে সেই সাপুরিয়াকে নিয়ে আমি আবারও আসছি আমার এখানে কবরস্থানে। আসার পরে সাপুরিয়া কীভাবে মন্ত্র দিয়া একটা আপনার মানে কি বলে এই গামছা যেটা আমরা গায়ে দিই, ওই একটা গামছা ভিজিয়ে ওই গামছাটা ওই কবরের উপরে দিছি শুকানোর জন্য। দেখলো পুরোটা গামছা শুকিয়ে গেছে, কিন্তু গামছার যে মধ্যখান জায়গাটা ওইটা ভিজা আছে, ওইটা শুকাচ্ছে না। উনি তখন বলে লাশ জীবিত আছে, লাশ উঠান। এইটা বলার পরে আমাদের এলাকার যিনি ছিল, মানে মৌলবী ছিল বা যারা ছিল, তারা তখন বাধা দিল যে না, লাশ উঠানো যাবে না, এটা কি ধরনের কথা, লাশ উঠাবো। এরপরে আমি তখন কবিরাজকে ইশারা দিলাম যে আপনি কালকে আসেন, আমি লাশ উঠাবো, কাউরে জানাবো না, শোনাবো না। এরপরের দিন কবিরাজ আসে, মানে কবিরাজ বলতে সাপুরে আসে আর কি, যিনি এটা কাজ করে। এবং আসার পরে আমি ওনার সামনে কবর খুলি এবং আমার কথা হচ্ছে আমি ওকে আবার উঠাবো। কবর খুলে যখন আমি ওর কবরে যাই, আমি তখন দেখতে পাই যে ও কবরে নাই। মানে কবরে নাই বলতে ওর লাশটাই কবরে নাই, এবং মানে যেই দাফনের কাপড় ছিল সেটাও নাই। একটা পর্যায়ে আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও কোথায় গেল। সবাইকে ডাক দিলাম, সবাই বলে কবর খুঁড়তে মানা করছে, কবর খুললি কেন। আর আমি যখন কবরটাকে খুলতেছি, আমরা মাঠে দিয়েছি অনেক দিন হয়ে গেছে না, মানে আমার কাছে মনে হয় যে কবরটা মনে হয় আগ থেকেই কেউ একজন খুলছে, বা কবর মনে হয় রাতেই কেউ একজন খুলে মনে হয় আবার এটা এরকম করে রাখছে। মানে মাটিগুলো কেমন যেন একটু নড়াচড়া মনে হয়েছিল মানে আমার কাছে, আমি ঠিক বুঝতে পারলাম না। এরপরে আমি জাস্ট মানে প্রতি রাতেই আমার কাছে মনে হয়, আমার মা বলে আমার মাও শোনে না, আমার বাবা বলে বাবাও শোনে না, কিন্তু প্রতি রাতে আমি শুনতে পাই ওই যে কবর থেকে আমাকে ডাকে, আমাকে আনবির 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 2-3বার বলে বলে ডাকে। বাট আমি আসলে কোনোভাবে মানে যাই কবরের স্থানে, যেহেতু কবরে নাই, আমি এরপরেও প্রায় 2-3বার এই কবরটা খুলি যে আসলে ভিতরে আছে কিনা। আমি ভিতরে কবরের ভিতরে ওকে পাই না। আমি কিছু তান্ত্রিকের সাথে যোগাযোগ করি, ভারত বাংলাদেশের কিছু তান্ত্রিকের সাথে, এবং প্রতিটা তান্ত্রিক আমাকে বলে আমার বউকে নাকি জিনেরা নিয়ে গেছে, আমার বউকে নাকি জিনেরা নিয়ে গেছে, এটা তান্ত্রিকরা বলে। আর এখানে যেই কবিরাজটা আমার সাথে আসছিল, আমার এলাকার মানুষ বলে ওই কবিরাজ আমার বউকে নিয়ে কালো জাদু করার জন্য, কবিরাজ হয়তো এর আগে মানে যে রাতে আমার বউকে দেখে গেছে, এরপরের রাতে সম্ভবত কবিরাজ আমার বউয়ের লাশটা কবর থেকে নিয়ে যায়। তো এক একজন এক এক কথা বলে, আমি আজও বুঝতে পারি না যে ও কোথায় আছে। ও কি আদৌ মরে গেছে, নাকি জিনেরা তাকে নিয়ে গেছে, নাকি কবিরাজ তাকে মানে ওই সাপুরের যিনি ছিল তিনি ওর লাশটা নিয়ে গেছে। আর ও আমাকে কেন ডাকবে, এই ডাকটা আমি কেন শুনতে পাই। আমার বাড়িতে আমার অনেকেই আমার বাড়িতে আসে বা অনেকে আমার বাড়িতে থাকে, আমি বলি যেই দেখেন এই মাত্র ডাক দিছে, আমি লাভ দিয়ে বলি যে এই মাত্র ডাক দিছে, আমার বলে কই ডাক দেয় নাই তো। আজকে বহু বছর ধরে আমি এই জিনিসটা সাফার করে যাচ্ছি, আমি প্রতিটা রাতে ওর ডাক শুনতে পাই, কবর থেকে আমাকে ডাকে। কিন্তু আমার পরিবারের মানুষ বলে আমি নাকি স্বপ্নে দেখি বা আমি নাকি এটা ভুল দেখি। ভাই, আমার বউ মারা যাওয়ার পরে এই পর্যন্ত মনে হয় না যে আমি একটা রাতে ঘুমাইছি। প্রতিটা রাত আমি আমার ঘরে ওর ডাকের ওই শব্দের জন্য অপেক্ষা করি। ওর মিষ্টি মুখের ওই মধুর 2টা ডাক আমার হৃদয় স্পর্শ করে। আমি আজও জানি না ও কি বেঁচে আছে না সত্যি সত্যি মরে গেছে। যদি মরে যাবে তাহলে লাশটা কোথায় যাবে। আমার বাবা ওই ঢাকার বাবার শেষে করলো কি, এই আপনার 2022 সালের দিকে আমার আব্বার করোনা হয়, 21 মানে আপনার 20 করোনা হয়। করোনা হলে আমার ওই ঢাকার বাবা মারা যায়।
এবং মারা যাওয়ার পরে আমার মা, আমার ঢাকার যে মা আছে, উনি আমাকে জানায় আমার আব্বা আমার নামে একটা বাড়ি দিয়ে গেছে। উত্তরাতে আমার নামে একটা বাড়ি দিয়ে গেছে। আমি যদি ওনার অনেকগুলো বাড়ি ছিল, বাট ওই মাঝে একটা বাড়ি আমার দিছে এবং ওই বাড়িটা 6 তলা। তো 6 তলা বাড়িটা আমাকে নামে উনি লিখে দিয়ে গেছে, উনি মরার আগেই লিখে দিয়ে গেছে। তো বাড়িটা আমি পাইছি এবং ওই বাড়ি থেকে আমি প্রচুর ভাড়া পাই, প্রতি মাসে অনেক টাকা ভাড়া পাই এবং সেই ভাড়া দিয়ে আজকে আমি ঢাকা শহরে খুব ভালোভাবে আছি। সিলেটে আমার ওই মাকে নিয়ে আমি মাঝে মাঝে ঢাকাতেও থাকি, সিলেটেও থাকি, দু জায়গায় মিলে থাকি। কিন্তু যখনই আমি ঢাকায় থাকি, সিলেটে থাকি, ঠিক তখনই আমি জিনিসটা শুনতে পাই। এবং আমার ঢাকায় অনেকে আমাকে বলে যে আমি ঢাকায় যখন থাকি, ঢাকায় না, আমি যখন ঢাকায় থাকি তখন আমি ঢাকায় ওর ডাকটা শুনতে পাই না। আমি সারা রাত জেগে থাকি যে আসলেই শুনতে পাই। যদি এটাকে হ্যালুসিনেশন হতো বা আমার কাছে যদি এরকম মনে হতো, আমি ঢাকাতেও শুনতে পাইতাম, কিন্তু ঢাকাতেই ডাকটা আমি শুনি না। আমি যখনই সিলেটে আসি, ঠিক সিলেটে আসার পরেই প্রতি রাতে আমি এই ডাকটা শুনতে পাই। যখনই আমি এই ঘরে ঘুমাই, ওর কবরের কাছে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে আমি দূরে কোথাও থাকতেছি, সিলেটের মধ্যে দূরে কোথাও, বাট তখন কিন্তু ওর ডাকটা আমি শুনতে পাই না। জানি না কেন নিয়তি আমার সাথে এটা করলো। আর আমার বাবা, উনি আমার নামে বাড়ি লিখে দিয়ে গেছে। এটা যদি আমার বাবা আগে বলতো বা তিনি যদি আমাকে আগে মেনে নিত, তাহলে হয়তো আমার এইভাবে আইরিনকে হারাতে হতো না। আজ আমার টাকা পয়সা, অর্থ, আভিজাত্য সব কিছু আমার কাছে আছে এবং আমার ওই মা, ঢাকার মা আমাকে নিজের সন্তানের মতো আদর করে। কিন্তু যে মানুষটার জন্য, যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, ফ্রান্সে থাকার পরও যে মানুষটা আমার হাত ধরে বাংলাদেশের সিলেটের একটা চায়ের বাগানে একটা কুঁড়ে ঘরে থাকলো, সেই মানুষটাকে আমি বাঁচাতে পারলাম না।